আদেশ দিয়ে বলল যে এস আলমের এই বিষয়গুলো তদন্ত করা যাবে না। তাহলে ঐকমত্য কমিশনের 9 মাস ধরে কি আলোচনা হলো? জার্মানে যখন হিটলার যখন পরাজিত হলো, হিটলারের দল কি নির্বাচন করতে পেরেছে? আজও করতে পারে। বলবৎ সংবিধানে তো অনেক কিছু সংশোধন অযোগ্য। আমার প্রত্যেকের অ্যাকাউন্ট ছিল একটা ওই সোশ্যাল ইসলামী ব্যাংকে, সেটা আমি এখন 1 টাকাও তুলতে পারি না। জামাত, এনসিপি সবাই যার যার ইচ্ছা মতো সংবিধান যতটুকু পছন্দ হলে মানবে, আর যতটুকু পছন্দ হবে না মানবে না। জবাবদিহিতার বিষয়টা সংস্কার হয়নি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার চেয়ে তো বড় কোনো আকাঙ্ক্ষা হতে পারে না। একটা গণ অভ্যুত্থানের পর 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার, তারপর একটি নির্বাচন। বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় দায়িত্বে একটি নির্বাচিত রাজনৈতিক দল। তারা আগের একটি ত্যাগ তিতিক্ষার ইতিহাস যেমন আছে, একই সাথে আছে আগের দেশ চালানোর পরিচালনার অভিজ্ঞতাও। এই মুহূর্তে কেমন চলছে দেশ, কেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেমন দেশের অর্থনীতি, আর সামনের দিনে কেমন যাবে বাংলাদেশের রাজনীতি, ভূ রাজনৈতিক হিসাব নিকাশটাই বা কেমন, এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের আজকের পডকাস্ট কথা চলুকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। 24-এর একটা গণ অভ্যুত্থান দেখলাম আমরা, 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন দেখলাম, তারপর একটি নির্বাচন হলো, নানান আলোচনা সমালোচনার পর বিএনপি 3 মাসের মতো দেশ চালালো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়ে। কেমন চলছে দেশ? একটা হচ্ছে আমরা একটা বিপর্যস্ত দেশ পেয়েছিলাম, সেটা ইন টার্মস অফ গণতন্ত্র বলেন, সেটা প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, অর্থনীতির কথা যদি বলেন, পুরোটাই তো একটা বিপর্যস্ত ব্যবস্থা ছিল। আপনি যদি আমি কয়েকটা উদাহরণই টানবো, যেমন ধরুন আপনার উচ্চ আদালত বিচার ব্যবস্থাটা কি ছিল? এস আলমের, মানে আমি একটা প্রতীকীভাবে বলছি, এস আলমের নাম তো পত্রপত্রিকা আসছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। এই পাচারের ব্যাপারটা একটা তদন্তের একটা প্রক্রিয়া ছিল, তদন্ত হওয়ার দাবি ছিল। উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন আদেশ দিয়ে বলল যে এস আলমের এই বিষয়গুলো তদন্ত করা যাবে না। একটা লুটেরা, একটা মাফিয়া, একটা দুর্বৃত্ত, বাংলাদেশের মানুষের সম্পদ অর্থ পাচারকারী একটা ব্যক্তি, একটা গোষ্ঠীর জন্য আদালতের বিচারকরা ব্যবহৃত হচ্ছিলেন। তো এটা তো বিচার ব্যবস্থা ছিল না, এটা তো টোটালি ভেঙে পড়া একটা বিচার ব্যবস্থা ছিল। আপনি চিন্তা করুন, এবার আসেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি চিন্তা করেন, পুলিশের আইজি বেনজির বা অন্যরা, তাদের যে ভূমিকা, তাদের যে দুর্বৃত্তপনা, তাদের যে দুর্নীতি, এগুলো কোনো একটা বাহিনীর প্রধান এবং পুলিশের নানা পর্যায়ের লোকজনকে যেভাবে শাসক দল এটাকে দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করেছিল, পুলিশ তো লস দেয়ার মানে রেসপেক্ট পুলিশ, অথচ পুলিশের প্রতি আমাদের সম্মানটা ফিরিয়ে আনতে হবে, পুলিশের পোশাকের প্রতি মানুষের সম্মানটা ফিরিয়ে আনতে হবে, প্রতিষ্ঠানটার প্রতি সম্মান ফিরিয়ে আনতে হবে। আদরেজ আপনি দেশটা ঠিকমতো আপনি চালাতে পারবেন না, নিয়মটা তো তাই। প্রতিটা রাষ্ট্রের পুলিশের প্রয়োজন হয়। এই পুলিশি ব্যবস্থাটা টোটালি ভেঙে পড়ে, মানুষের ক্ষোভ চলে গেছিল পুলিশের বিরুদ্ধে। যে আপনি যে গণঅভ্যুত্থানের কথা বললেন, সে গণঅভ্যুত্থানে পুলিশ নিগ্রহের মধ্যে পড়েনি এবং এটা খুব অস্বাভাবিক ছিল। মানুষের ক্ষোভের আগুন তো পুলিশের উপর ছিল তো, এবং পুলিশ সেটার জন্য দায়ীও ছিল। কিন্তু ঠিক আছে, অভ্যুত্থান সমাপ্ত, আমাদের এখন দেশে পুনর্গঠনের জায়গায় পুলিশের পোশাকের পরিবর্তন হয়েছে, পুলিশের মন পরিবর্তন করা দরকার, আচরণের পরিবর্তন দরকার, পুলিশকে কাউন্সেলিং করা দরকার। একটা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের যে আচরণ হওয়া উচিত, সেই জায়গায় পুলিশকে আমরা দেখতে চাই, মানে নাগরিক সমাজ দেখতে চাই, ওই কথাটি বলতে চাই। তো সেই জায়গাটা তো ছিল না। তো আমরা একটা বিপর্যস্ত একটা আইন শৃঙ্খলা বাহিনী পেলাম। একটা দেশের সেনাবাহিনী একটা গর্বের একটা প্রাইড ফোর্স সেনাবাহিনী। এই সেনাবাহিনীর মানে সেনানিবাসের ভেতরে বা বাইরে তাদের নানান জায়গাগুলোতে আয়না ঘরের কথা আমরা শুনলাম, এবং পরবর্তী যখন গুম কমিশন এগুলো যখন তদন্ত করতে গেলো, পরে দেখা গেলো সব নতুন করে ঠিন্নগুলো মুছে টুতে ফেলার একটা মানে অ্যাটেম্পট আমরা ছবিগুলোতে অ্যাটলিস্ট তাই দেখেছি। তো এই অভিযোগগুলো কাদের বিরুদ্ধে? সেনাবাহিনীর নির্দিষ্ট অফিসারের বিরুদ্ধে, যারা এখন আপনার ট্রায়াল ফেস করছেন দেখি আমরা। এটা তারও তদন্ত আরও ত্বরান্বিত হওয়া উচিত। এটা তো বাংলাদেশের ইতিহাসে এইভাবে আপনার এই যে পারপেট্রেটর, যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, গুমের জন্য যারা দায়ী ছিলেন, বাট এই লোকগুলো তো তাদের শুধু দায়ী করলে হবে না, এদের তো কেউ না কেউ ব্যবহার করেছে, কেউ না কেউকে, খোদ সরকার প্রধান ব্যবহার করেছেন। তাহলে আপনি ওইটাও শেষ। অর্থনীতি, এক দিনে কয়েক মিনিটের মধ্যে 7টা ব্যাংককে
ব্যাংকের পরিচালক চেয়ারম্যানদেরকে ডেকে গোয়েন্দা সংস্থাকে, অর্থাৎ আমি পার্টির নাম ধরেই বলতে চাই, ডিজিএফআইকে ব্যবহার করে যখন মালিকানা বদল করে এস আলম গ্রুপকে, পৃথিবী ইতিহাসে একটি ব্যক্তি একটি গ্রুপ 7-7টা ব্যাংকের মালিক পৃথিবীর কোনো দেশে আছে? এটা বাংলাদেশে হয়েছিল। এবং এই মাফিয়ার কর্মকাণ্ড করার জন্য রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছিল তৎকালীন সরকার। মানে আমার গোয়েন্দা ব্যবস্থাটাও ভেঙে পড়েছিল। কথাটা খেয়াল করতে হবে আপনার। আচ্ছা, এখন আসে আপনার অর্থনীতি। ওই যে ব্যাংক লুট হয়ে গেল, আপনার আমানত শেষ। আমি একটা ছোটোখাটো পত্রিকা ছিলাম, মিডিয়ার লোক, আমার প্রত্যেকের অ্যাকাউন্ট ছিল একটা ওই সোশ্যাল ইসলামী ব্যাংকে। সেটা আমি এখন 1 টাকাও তুলতে পারি না, আমার টাকাটা ব্লকড। আমার পত্রিকার সাংবাদিক যারা আছেন, যারা কর্মচারী আছেন, তাদের বেতন দিতে আমার অনেক হিমশিম খেতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। আচ্ছা, আপনি সামাজিক অবস্থাটার মধ্যে যে অসহিষ্ণুতাটা দেখেন, আপনি দেখবেন একটা টলারেন্স লেভেলটা সোসাইটিতে কিন্তু অনেক কমে গেছে। সেটাও কিন্তু দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের ফল। নির্বাচন ব্যবস্থাটা টোটালি শ্যাটার্ড হয়ে গেছিল। পৃথিবীর ইতিহাসে আপনার কি এই দিনের ভোটটা কি রাতে হয় কখনো? একদিন আগে হয়, এরকম তো ঘটনা ঘটে না। আপনি এই একটা বাজে তথাকথিত একটা বাজে নির্বাচনী আয়োজন করার জন্য পুলিশকে সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয়, নানান লেভেলের যারা ভোটের দেয় তাদেরকে টাকা, অর্থাৎ ঘুষ। প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে ঘুষ দিয়ে তাদের এটাকে লেজিটিমেট করার চেষ্টা করেছে। এমনি ধরনের একটা বিপর্যস্ত অবস্থাটা তো ছিল, রাষ্ট্রটা তো ভেঙে পড়েছিল, সোজা কথায় একেবারে খান হয়ে ভেঙে পড়ছিল। এবং সেটার বিরুদ্ধেই তো জনগণের ক্ষোভ ছিল। জনগণ একটা পর্যায়ে এবং নিয়মিতই মানুষের ক্ষোভ তো একটা সময় উগড়ে দেয়। ছোট ছোট ক্ষোভ যখন অনেক বড় আকারের শেপ নেয়, তখনই তো আপনার স্বৈরশাসক বিদায় নেয়। এটি তো ইতিহাস, এটি তো আমরা দেখি, তাই না? তো এমনি একটি অবস্থায় নির্বাচন হলো। সেই নির্বাচনটা আপনি যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা নির্বাচন, ফেস্টিভ মোডের নির্বাচন দেখবেন, তা তো দেখবেন না। সেই নির্বাচনে স্বৈরশাসকের যারা মানে সহযোগী যারা ছিলেন, সেই নির্বাচনে অংশগ্রহণ করে, এটা তো আফসোস থাকার কোনো কারণ নেই। জার্মানে যখন হিটলার যখন পরাজিত হলো, হিটলারের দল কি নির্বাচন করতে পেরেছে? আজও করতে পারে? তারা কি রাজনীতির প্রাসঙ্গিক? স্বৈরশাসক এবং যারা ফ্যাসিস্ট থাকে, যারা মানবাধিকার লঙ্ঘন করে, তারা কি প্রাসঙ্গিক থাকে রাজনীতিতে? আমাদের দেশের কিছু লোকজন তাদেরকে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন কখনো এমনভাবে বলতে চান। মাঝে মধ্যে শেখ হাসিনা বলেন তিনি কাল উকি মারবেন, পরশুদিন উকি মারবেন। এই উকি ঝুঁকি নিয়ে তাদের মানে ঘুম হারাম, তাদেরকে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন। আচ্ছা, এই প্রাসঙ্গিকতার প্রশ্নে আমি একটু আলাদা করে পরে আসবো। আপনি যেহেতু আগের একটা লম্বা সময়ের বর্ণনা দিলেন, তারপরে তো অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হলো। অন্তর্বর্তীকালীন সরকার ব্যাকগ্রাউন্ডের কথা, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটার বিবেচনাতেই একটু জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যে 1.5 বছর দেশ চালালো, এই এলিমেন্টগুলোর কি আসলে গণঅভ্যুত্থানের সময় যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল মানুষের মধ্যে, যে পরিবর্তনগুলোর প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কি পরিবর্তন করতে পেরেছিল? আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমার বয়স অনুযায়ী আমি তরুণদের চেয়ে কোনো অংশেই কিন্তু আমার যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে, সিস্টেম নিয়ে, আমার কিন্তু এই বয়স তাদের তুলনায় আমার আকাঙ্ক্ষা মোটেও কম ছিল না বলছে এই কারণ সব আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি। এই যে দীর্ঘ সময়টা, প্রায় 1.5 বছরের মতো সংস্কারের নামে তারা যে সময়টা ক্ষেপণ করেছেন, মৌলিক সংস্কারটা কি হলো? কোনো মৌলিক সংস্কার তো হয়নি। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পদের মধ্যে আপনার টাইম লিমিট করে, এটা কি খুব বড় সংস্কার? নির্বাচন ব্যবস্থা সংস্কার হয়নি, মানে মূল জিনিসটা যেটা জবাবদিহিতার বিষয়টা সংস্কার হয়নি। আমি যখন নির্বাচন করা, আমি জানি হয়তো আপনি আরও অনেক প্রশ্ন করবেন, আমি তো নির্বাচন করার জন্য আগ্রহী ছিলাম। তো আমি যখন আমার দেশের জনগণের কাছে, দেশ মানে আমার নিজের নির্বাচনী এলাকার জনগণের কাছে যখন আমি মিট করতাম, তখন শুধুমাত্র আমি জাতীয় নির্বাচনের কথা বলতাম না, আমি যে রাজনীতিটার স্বপ্ন দেখতাম সেই স্বপ্নের কথা বলতাম। কি বলতাম? আমি বলতাম যে আমাদের স্থানীয় সরকারে ভবিষ্যতে আমাদের তেমন চেয়ারম্যান লাগবে, মানে ইউনিয়ন পরিষদে, উপজেলায়, যেসব জায়গাগুলোতে মানে আপনার মেয়র আছে, আমরা চাই যে আমাদের মেয়ররা, আমাদের চেয়ারম্যানরা তারা এলাকায় থাকবেন। শুক্রবারের চেয়ারম্যান মেয়র আমাদের দরকার নাই। আমি বলতাম যে চেয়ারম্যান এই মানে জনগণের সাথে তিনি একই বাজারে যাবেন, একই মসজিদ, মানে পাড়ার মসজিদে, ইউনিয়ন তার এলাকার মসজিদে নামাজ পড়বেন, জনগণ সেখানে নামাজ আদায় করবেন, বাজার যাবেন, চেয়ারম্যানের ছেলেরাও মাঠে খেলবে, জনগণের ছেলেমেয়েরাও মাঠে খেলবে। এরকম চেয়ারম্যান চাই। আমাদের কি আইনটা সংশোধন হলো না?
এখনও তো আপনার এখন ঢাকায় থাকা লোকেরা চেয়ারম্যান হবে, কারণ আইন তো পরিবর্তন হয়নি, তাই না? আচ্ছা, এই যে আমাদের একটা এমপি হোস্টেলের নাম তো নিশ্চয়ই আপনি শুনেছেন নাকি, এই যে শেরে বাংলা নগর সংসদ ভবনের উল্টো পাশে, এটা নামই তো এমপি হোস্টেল। হোস্টেল মানে কি পার্মানেন্ট জায়গা? যখন ছাত্ররা যখন হোস্টেলে থাকে নাকি, তো ছুটি হলে কোথায় যায়? যার যার বাড়িতে ফেরত যায়, এটি তো স্বাভাবিক। হোস্টেলটাই কেন এমপি সাহেবরা বছরের পর বছর থাকবেন? আমি এই কথাটা কিন্তু নির্বাচন আগেও বলেছি, আমার প্রচুর নির্বাচনী সমাবেশে কথাগুলো বলতাম। আমি বলতাম যে আমি যদি এমপি ইলেক্টেড হই, আমি বলতাম আমি অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার এলাকায় কনস্টিটিউয়েন্সিতে ফেরত আসতাম। আমি আমেরিকাতে তাই দেখেছি, যুক্তরাজ্য তাই করে। পৃথিবীর কোন দেশে, দিল্লিতে কি, কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ, এই সমস্ত এমপিরা কি দিল্লিতে বসে থাকে? অধিবেশন শেষের পর যে যার রাজ্যে ফেরত যান। একমাত্র বাংলাদেশ, আমি জানি না, কারণ হয়তো আমার তো জানার পরিধি ছোট থাকতে পারে। আমি বাংলাদেশে যেটা দেখি, সে যশোর বলেন, ঝিকরগাছা বলেন, বা আমার মুন্সিগঞ্জ এলাকার কথা যদি বলি, একবার যদি আপনি এমপি হয়ে যান, আপনি আর এলাকায় যান না, আপনি তখন মেহমান হয়ে যান। আপনি তখন প্রধান অতিথি হন। খেলার মাঠে স্কুলের উদ্বোধন করতে যাবেন, প্রধান অতিথি। মিলাদে গেলে প্রধান অতিথি, জন্মবার্ষিকীতে প্রধান অতিথি। সব জায়গায় মানে যিনি জনগণের এমপি হন, তিনি আলটিমেটলি এমপি হয়ে যাওয়ার পরে তিনি প্রধান অতিথি হয়ে যান। এই সংস্কারটা, এটা তো বড় সংস্কার হওয়া দরকার ছিল। আইনে বলা উচিত ছিল যে ওই অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচিত এমপিরা তিনি যার যার স্ব নির্বাচনী এলাকায় যাবেন। এমপি সাহেবদের জন্য অবশ্যই উন্নত দেশে যেরকম থাকে, তার আপনি লেজিসলেটিভ সাপোর্টের জন্য তাকে আপনি স্টাফ দেবেন, তাকে কর্মী দেবেন, তো তার একটা ভালো ওয়েবসাইট থাকবে, সেটা পরিচালিত হবে, জনগণের কথাবার্তা তার মধ্যে লেখা থাকবে, তিনি সেটাকে অ্যাড্রেস করবেন, আবার অধিবেশনে তিনি যোগদান করবেন, কমিটি বিজনেসে অ্যাটেন্ড করবেন, মানে পার্লামেন্টারি কমিটির কথা বলছি, সেগুলোতে আসবেন। এই বেসিক জায়গাগুলো তো আমরা তৈরি করতে পারিনি। ফলে যেটা দেখা গেল, একটা বড় কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দলের তরফ থেকে একটা কমিটি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের নেতা তারেক রহমান, তিনি বলছেন যে তার দলের, মানে অর্থাৎ আমাদের দলের থেকে যারা নির্বাচিত হয়েছেন এমপিরা, তারা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। ইটস এ রিয়েলি ভেরি গুড ডিসিশন। এটা তো একটা বৈষম্য। ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিয়ে মানে গাড়ি কিনবেন, আর এই গ্রুপ অফ পিপল, তাদের জন্য যিনি পার্লামেন্টে কথা বলবেন তিনি ট্যাক্স দেবেন না। এই ব্যাপারটা একটা মানে অদ্ভুত ব্যাপার না? ট্যাক্স পেয়াররা আপনার সবাই সার্বজনীনভাবে বাজার দরে জায়গা জমিন কিনবেন, আর এমপি সাহেবদের জন্য জায়গা, এটা আমি নির্বাচনের সময় বলতাম যে তারা কি করবেন, কম দামে জায়গা কিনবেন, অর্থাৎ সরকারের রাজুকের বরাদ্দ, এক্সকিউজ মি, প্লট কিনবেন। হোয়াই? কিন্তু বৈষম্য, এটা তারেক রহমান বন্ধ করেছেন। এটা একটা পজিটিভ দিক। তো ফলে আমার কাছে এটা মনে হচ্ছে রাষ্ট্রটা একটু ঘুরে দাঁড়াবার পথ পেয়েছে একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে, একটা গণতান্ত্রিক ট্রানজিশনের মধ্যে রাষ্ট্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনি যে বেসিক সংস্কারগুলোর কথা বললেন, এই সংস্কারগুলো হলো না, আপনি বলছেন আপনি ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে ঐকমত্য কমিশনের 9 মাস ধরে কি আলোচনা হলো 30টা রাজনৈতিক দল? একটা হচ্ছে যে আমার কাছে যেটা, সেখানে তো বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। বিএনপি মানে তার দলগত অবস্থান থেকে যে কথাগুলো তারা তুলেছেন, বলেছেন, সেই জায়গাগুলোতে অনেকে একটা দেখবেন, আপনি রিসেন্টলি একটা আওয়াজ আসে যে বিএনপি রেফারেন্ডাম থেকে মানে ঐক্যমত থেকে দূরে সরে গেছে। বিএনপিকে দেখবেন যে একটা হচ্ছে যে জুলাই আন্দোলনের বিপক্ষে শক্তি দাঁড়ানোর একটা চেষ্টা ছিল এই গ্রুপ অফ পিপল বা কোনো সেকশন থেকে। একইভাবে এখন বলা হচ্ছে যে এই আন্দোলনের ফলে যে জুলাইয়ের যে স্পিরিট, যেটা রেফারেন্ডামের মধ্যে যে প্রতিশ্রুতিগুলো ছিল বা ঐকমত্য কমিশনের যে আউটকাম ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করতে চায় না। মানে এটার বিরুদ্ধে বিএনপিকে দাঁড়ানোর একটা চেষ্টা আছে। কিন্তু আমি সেদিন খুব ভালো করে পড়লাম ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ, তিনি একটা ইন্টারভিউতে রিসেন্টলি প্রথমত একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে তারা নোট অফ ডিসেন্টগুলো তারা উল্লেখ করেছেন, এবং ফাইনালি তারা যেটা করেছেন তারা উল্লেখ করেছিলেন যে রাজনৈতিক দলগুলো প্রতিটি বিষয় তারা লিখছেন, কিন্তু উনি উল্লেখ করেছেন প্রতিটি পয়েন্টে, যেখানে নোট অফ ডিসেন্ট তো শুধু বিএনপি একা দেয়নি, না, সকল রাজনৈতিক, অন্যান্য রাজনৈতিক, বিএনপির আছে, এনসিপিরও আছে, যার যার অবস্থান থেকে তারা দিয়েছেন। আচ্ছা, ফাইন। ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু জাতিকে জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী যারা নির্বাচিত হবেন তারা সেই অনুযায়ী এটা বাস্তবায়ন করবেন। তো তার মানে এটার মধ্যে একটা ঐক্যমত্য আছে। আচ্ছা, তো বিএনপি তো সেই কাজটাই করছে। বিএনপি বলেছে যে আমরা যেগুলো বিষয়ে আমরা মনে ঐক্যমত্য পোষণ করেছি,
যে বিষয়গুলোর মধ্যে আমাদের নিজস্ব ব্যাখ্যা আছে এবং আমরা আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে যে কথাগুলো আমরা জনগণের সামনে তুলে ধরেছি, অ্যাকর্ডিংলি তো এই দেশের মানুষ অলমোস্ট 50% ভোট তো বিএনপি পেয়েছে, তাই না? তাহলে যদি বিএনপি যদি 50% ভোট যদি পেয়ে থাকে, তাহলে বিএনপিকে তো ওই প্রতিশ্রুতির ভিত্তিতে জনগণ ভোট দিয়েছে। টোটাল আপনার যে ম্যান্ডেটটা হলো আপনার মানে কি বলে আপনার গণভোট মানে কত পার্সেন্ট পেল ভোট? প্রায় 70%-এর বেশি পেল। এই ভোটের মধ্যে বিএনপির একক ভোটই তো 50%। তো বিএনপি তো এই নীতি এই কর্মসূচির বাইরে না, একটু তো সময় দিতে হবে, একটু অ্যাকোমোডেশন তো দিতে হবে। আপনি যেটা কত দূর পারলো বিএনপি যে কমিটমেন্টগুলো করেছে, আমাদের সরকার যে কমিটমেন্টটা করেছেন, দল হিসেবে যে কমিটমেন্ট আমাদের ছিল, আমি বিশ্বাস করি সেই কমিটমেন্টের জায়গা থেকে বিএনপিকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এইখান থেকে সরে যাওয়ার বিএনপির কোনো স্কোপ নাই। কিন্তু ধরেন আপনাদের যে 31 দফা, তার 9 নম্বর দফায় বিচার বিভাগ নিয়ে বলা আছে এবং সেইখানকার একটা লাইন স্পষ্টভাবেই আছে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল। সেটি বিএনপি এসে বিলুপ্ত করলো। আচ্ছা, বিলুপ্ত করলে আমি আপনি দেখেন অনেকগুলো অধ্যাদেশ ছিল বাংলাদেশ ইতিহাসে। যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তো প্রথম হলো তত্ত্বাবধায়ক সরকার ছিল, অথবা ইরেগুলার গভর্নমেন্ট, মানে সামরিক অভ্যুত্থানের পর তো অনেকগুলো ইরেগুলার গভর্নমেন্ট ছিল। ওই সমস্ত সরকারগুলো অনেকগুলো অধ্যাদেশ কিন্তু তারা ইন্ট্রোডিউস করতেন, কিন্তু ফাইনালি পার্লামেন্টের র্যাটিফ হতো খুব বেশি না। দিস দ্য ফার্স্ট টাইম অলমোস্ট 99 অর্ডিন্যান্সেস এই পার্লামেন্ট পাস করেছে। হ্যাঁ, 4টা মতো মানে গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং আপনার সুপ্রিম কোর্ট সংক্রান্ত যে সচিবালয় সংক্রান্ত যে অধ্যাদেশটা, এই 4টা অধ্যাদেশ বিএনপি ইমিডিয়েটলি তারা এন্ডোর্স করেনি। ফলে অ্যাপারেন্টলি মনে হতে পারে বা মনে হয়েছে বিরোধী দলের প্রচারণার কারণে মনে হচ্ছে যে বিএনপি বোধহয় এটার পক্ষে না। কিন্তু বিএনপি যেটা দেখেছে দলগতভাবে, বা বিএনপি সংসদীয় দল যেটা দেখেছেন, তাদের কাছে যেটা মনে হচ্ছে যেই পদ্ধতিতে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে অধ্যাদেশ আকারে প্লেস করেছে, তাতে করে আপনার সুপ্রিম কোর্ট মানে বিচার বিভাগের যে ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি, যে কথাটা আমরা বারবার উচ্চারণ করি বলি, সেটা কমপ্লিটলি আপনার এই অর্ডিন্যান্সের আওতার মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নামকস্তে প্রতিষ্ঠিত হবে। আমরা মানে উই কুড অ্যাপয়েন্ট সাম জাজেস, মানে কিছু লোককে আমরা অ্যাপয়েন্ট করতে পারতাম। আলটিমেটলি আপনার টোটালি আপনার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি ইনশিওর করা যেত না। ফলে বিএনপি নিঃসন্দেহে, ইট ইজ আওয়ার কমিটমেন্ট। আপনি তো এটা বলছেন, আপনি আমাদের 31 দফার কথা বলেছেন। নট অনলি দ্যাট, আমাদের পার্টির ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনি দেখবেন বিভিন্ন রিলে তার ভাষণটাও আছে। তিনি বক্তৃতার মধ্যেও বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স স্টাবলিশ করার জন্য সুপ্রিম কোর্টের একটা পৃথক বিচারালয় আপনার সচিবালয় তিনি প্রতিষ্ঠা করবেন। ইনফ্যাক্ট বিএনপি সেটাই করবে যেই অসম্পূর্ণতা, মানে যেই লিমিটেশনগুলো অর্ডিন্যান্সে ছিল, যেই অর্ডিন্যান্সের মধ্যে যে সীমাবদ্ধতাগুলো ছিল, বিএনপি সংসদীয় দল মনে করে, আমাদের লেজিসলেটররা যেটা মনে করেন, এই আপনার লিমিটেশনগুলোকে আমরা এগুলোকে বাদ দিয়ে এটাকে আরও স্ট্রেনদেন কীভাবে করা যায়, সেটার জন্য আমাদের পার্টির লেজিসলেটিভ উইংয়ে যারা কাজ করছেন তারা সে ব্যাপারে সক্রিয় আছেন, এবং আমি আশা করছি যে দ্রুতই তারা এই বিষয়টা করতে পারবেন। বিএনপিটা সরে যায়নি। তার মানে কি ধরেন এই যে, এবং সিমিলারলি অন্যান্য গুমের কথা যদি বলি, মানবাধিকার সিমিলারলি আমরা এইভাবে করব। বিএনপির যে নির্বাচনী ইশতেহার এবং তার আগে দেওয়া যে 31 দফা, সেইখানে যেগুলো আছে সেগুলো বিএনপি আস্তে আস্তে করবে। বিরোধী জামায়াত এনসিপি, তাদের যে একটা অভিযোগ যে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে এখন আর বিএনপি অ্যালাইন্ড না, এবং সেই জন্য একটা অন্যতম কারণ হিসেবে তারা দেখায় সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া। এবং একটা সংবিধান অধিবেশন শেষ হলো, সেই অধিবেশনে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু কোনো সুরা হয়নি। এই জিনিসটা ঝুলেই থাকলো কার্যত। এইটা কি আগামী সংসদ অধিবেশনকে, এই অধিবেশন তো হয়তো বাজেটের, কিন্তু সামনের দিনে সংসদের কাছে এইটা কি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকলো? না, এটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে না। আপনি বলেন বিষয়টা হচ্ছে শব্দগত সংকট বলবো আমি এটা, যেটাকে মানে বিএনপি বলেছে তারা একটা সংবিধান সংশোধনী পরিষদ তারা করতে চাচ্ছেন, একটা কমিটি করতে চাচ্ছেন। আর বিরোধী দল যেটা বলেছে যে আমাদের সংস্কার পরিষদ করতে হবে, মানে আপনার রিফর্ম,
মানে সংস্কারের ক্ষেত্রে তারা শব্দটি ইংরেজি শব্দটা রিফর্ম বলতে চাচ্ছেন, আর বিএনপি বলতে চাচ্ছেন সংশোধন থেকে অ্যামেন্ডমেন্টের কথাটা। তারা মানে ইংরেজি শব্দটা যদি আপনি এইভাবে নিয়ে আসেন, উদ্দেশ্যটা কি? আলটিমেটলি তো সংশোধন করা। আপনার ধরেন আমার নাম এখন আসাদুজ্জামান, তা আমি যদি আমার নামটার যদি একটা পরিবর্তন আনতে চাই, নামটা আমি এনে একটা হোয়াটএভার আমি একটা নাম রাখলাম এবং আইনি প্রক্রিয়ার মধ্যে অ্যাফিডেভিট করলাম, পরিবর্তন হলো, সংশোধন হলো। আপনি যদি বলেন নামে সংস্কার হলো, হতেই পারে। এই ক্ষেত্রে আপনার বিএনপি দেখেন যে উদারতাটা বিএনপি দেখিয়েছে। আমাদের পার্লামেন্টে 214 জন সদস্য আছেন। অন দ্য আদার হ্যান্ড আপনার মানে অপোজিশনের বাকি সদস্যরা অপোজিশন আছেন। তা আমরা তো বলতে পারতাম যে ঠিক আছে সংস্কার বলেন না, যেই নামই বলেন না কেন, আমরা আনুপাতিক হার, কেন তারা সংখ্যানুপাত প্রায় শব্দটা উচ্চারণ করেন, বলেন না? তা আমরা তো বলতে পারতাম যে সংখ্যানুপাতে আমরা কমিটিগুলো করব। দেখবেন জ্বালানি তেল সংকট নিয়ে যখন কমিটি করার প্রশ্ন আসলো এটাকে অ্যাড্রেস করার জন্য, তখনই কিন্তু মানে বিএনপি সংসদীয় দলের তরফ থেকে বলা হলো বা গভর্নমেন্টের তরফ থেকে বলা হলো যে আমরা একটা কমিটি করছি, সেই কমিটিতে বিরোধী দল এবং সরকারি দল সমসংখ্যক সদস্য থাকবেন। সিমিলারলি এই আইন সংক্রান্ত যে চেঞ্জেসগুলো, যে আকাঙ্ক্ষার কথা বললেন, এই আকাঙ্ক্ষাগুলো যদি আমাকে যদি আনতে হয়, এটা তো বিল আকারে আনবেন, আপনি তো বিল আকারে তো আনবেন। এখন বর্তমানে সংবিধানের যে বিষয়গুলো আছে এটাকে যদি আপনি রিপিল করতে চান, বাতিল করতে চান, নতুন কোনো কিছু যদি ইন্ট্রোডিউস করতে চান, তাহলে তো আপনাকে আলটিমেটলি নতুন একটা বিল তো তৈরি করতে হবে, নতুন একটা আইন তো তৈরি করতে হবে। পার্লামেন্টের ল মেকারদের দায়িত্ব তো তাই। যদি আনফর্চুনেটলি আমাদের দেশের যারা মেম্বার অফ পার্লামেন্ট যারা, তারা ইউজুয়ালি আমি খুব কম শুনেছি যে তারা নিজেরা কোনো আইন টাইন তৈরি করেছেন। রাস্তা ব্রিজ তৈরি করার দিকে একটু আগ্রহ বেশি, মানে তাদের কাজটা তারা করেননি, সোজা কথা। অথচ তাদের সেটি করার কথা। মানে আপনার বিলেতে তাই করেন, আমেরিকায় তো অনেক সময় ব্যক্তির নামও বিল হয়। মনে করেন আপনি একটা বিল তৈরি করছেন, এটা বলে আপনি স্পন্সর করেন, বিলটা আপনি উত্থাপন করলেন, আপনি একটা দল করেন, আমি একটা দল করি। আমি যদি মনে করি যে আপনার বিলটা সঙ্গত, তাহলে আমি অন্য দল করার সত্ত্বেও আমি ওটাকে সাপোর্ট করতে, তখন একটা যৌথ বিলের মতন আলো হয়। দেখা গেলো তো 4 জন 5 জন 10 জন মিলেও কিন্তু একটা বিল উত্থাপন করে। এই জিনিসগুলো আমাদের দেশে হওয়া উচিত ছিল। মূলত সত্যি কথা বলতে কি, এটা হওয়া উচিত ছিল আমাদের দেশে, কিন্তু আমাদের সেই জায়গাটা আমরা দেখলাম না। এখন বিএনপির তরফ থেকে একটা বিএনপি সংসদীয় দল তারা একটা প্রস্তাব দিয়েছে যে আমরা যে সংবিধান সংক্রান্ত যে চেঞ্জেসগুলো আমরা আনতে চাই, যেটা জন আকাঙ্ক্ষার কথা আপনি বললেন, অভ্যুত্থানের যে স্পিরিটের কথা বললেন, এই জিনিসগুলো যদি আমাদের আনতে আসেন, আমরা লেটস ওয়ার্ক টুগেদার। আমরা একটা সমসংখ্যক সদস্য নিয়ে আমরা একটা কমিটি করি এবং মানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনার নাম দেন। এখন বিরোধী দল নাম দিল না। আমি গতকালকে খুব একটা অ্যালার্মিং নিউজ দেখলাম, সেখানে বলা হলো যে যদি বিরোধী দল এখনও যেহেতু নাম দিচ্ছেন না, তাহলে মানে এখন বিএনপি এককভাবেই, মানে অর্থাৎ যে চেঞ্জেসগুলো, যে আকাঙ্ক্ষার কথা বললেন, এগুলো অ্যাড্রেস করার জন্য এখন বিএনপি এককভাবেই এগোবে। এইটা আমি মনে করি না এটা মানে এটা বিরোধী দল খুব ভালো ডিসিশন নিচ্ছেন নাম না দেওয়ার মধ্য দিয়ে। এটা একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে, মানে জাতির আছে। আপনি দেখবেন যে একসময় আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা বড় আন্দোলন হলো, খেয়াল আছে? সে আন্দোলনের সময় অপোজিশনে যারা ছিলেন তখন তারা পার্লামেন্টে ওয়াকআউট অবস্থার মধ্যে ছিলেন, পার্লামেন্টে তারা যোগদান করেননি। যখন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যখন পাশ হলো, তখন অপোজিশনে কোনো কিন্তু প্রতিনিধিত্ব ছিল না। তখন বিএনপিকে অলমোস্ট একতরফাভাবে আপনার তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা, আইনটা পাশ করতে হয়েছে। এটা নিয়ে পরবর্তীতে যখন এক্সারসাইজ করা হলো কয়েক টার্মে, এর মধ্যে কিছু ফ্লস পাওয়া গেল, যে ফ্লজটার ফাঁক ফোকর দিয়ে আপনার 111 কথিত 111, যেটা 2007 সালে 111 মানে অর্থাৎ নির্বাচিত সরকারকে উচ্ছেদ করা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আসার রাস্তা তৈরি হয়ে গেল, তাই না? আমার ধারণা ওই সময় যদি আওয়ামী লীগ বা বিরোধী দল যারা ছিলেন, তারা যদি ধরে যদি এটা বয়কটের পর্যায়ে যদি তারা না থাকতেন, তারা যদি এখানে কন্ট্রিবিউট করতেন, তাদের দাবি অনুযায়ী তো তত্ত্বাবধায়ক হচ্ছিল, তারা যদি এখানে ইনপুটটা দিতেন, তাহলে যে ফ্লসগুলো থাকার কারণে আপনার সেনা সমর্থিত সরকার আসার পথটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি বলতে চাই, এখন যদি যারা পার্লামেন্টে যারা অপোজিশন আছেন, তারা যদি মানে নিজেদেরকে অংশগ্রহণ থেকে বিরত রাখেন, বিএনপি হয়তো আইন অনুযায়ী তারা কাঙ্ক্ষিত চেঞ্জেসগুলো আনতে পারবেন। এর মধ্য থেকে একটা পথ পরিক্রমায় সময়ের অনুযায়ী হয়তো ফ্লস থাকতেই পারে কিছু,
যখন ভেটিং হবে, যখন ডিসকাশন হবে, তখন তো অনেক কিছু তো কারেক্টেড হতে পারে, অনেক কিছু অ্যাকসেপ্টেড হতে পারে। এই ধরনের পরিস্থিতি আমি জামাতের এবং অন্য এনসিপির নেতা যারা আছেন বা অন্য যারা অপোজিশনের মেম্বার যারা আছেন তাদের প্রতি আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা আহ্বান জানাতে চাই যে এখানে কোনো ইগোর কোনো ব্যাপার না, জাতীয় স্বার্থে এবং সেই জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারণ যদি সত্যি সত্যি করেন এবং সেই আকাঙ্ক্ষাগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান, হোয়াই ডোন্ট ইউ জয়েন দেম? আপনি জয়েন করেন তাদের সাথে, জয়েন করে আপনাদের যে প্রস্তাবিত মানে বিএনপি তো একটা প্রস্তাব আনবে, মূল কথার মধ্যে তো আমাদের কোনো খুব ফারাক নেই। আমরা যে বিষয়গুলো আমরা ঐক্যমত্য পোষণ কিন্তু করছি, বিএনপি যেভাবে সাংবিধানিক পদ্ধতিতে সংশোধনটি করতে চায়, বলবৎ সংবিধানে তো অনেক কিছু সংশোধন অযোগ্য। তো সেটা তো আপনি ইয়ে করতে পারেন, কি বলে, পরিবর্তন আনার জন্য আপনি উত্থাপন করতে পারেন, কেন পারবেন না? তাহলে কি আপনি যে আপনার বলবৎ সংবিধান অনুযায়ী যদি অযোগ্য হয় তাহলে তো আপনি টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি তা আপনি এই বলবৎ সংবিধান অনুযায়ী তো যে অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে আমি এনসিপির নেতাদের কথা বলি, তারা কি বলবৎ সংবিধানের অধীনে শপথ নেননি? এই চুপ্পু মানে মিস্টার শাহাবুদ্দিন যিনি এখন মানে প্রেসিডেন্ট আছেন, তার হাতেই তো তারা শপথ নিয়েছে। এটা যদিও এটা খুব ভালো সিদ্ধান্ত ছিল না আমি মনে করি, কিন্তু তারা তো নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো কি যে তারা সেই রাষ্ট্রপতি হাতে শপথ নিয়ে যদি এখন যদি বলেন বলবৎ সংবিধানকে বহাল রেখে সেই তারা সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছিলেন, তো সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে আপনি তো সংবিধান ভেঙে ফেলতে পারেন না, নাকি পারেন? তো ভুলটা তো গোড়া থেকে করে আসছেন। আবার এই বলবৎ সংবিধান, আপনি যে এই বলবৎ সংবিধানের অধীনেই কিন্তু আবার এই আপনি পার্লামেন্টে এমপি হলেন, এই বলবৎ সংবিধানের অধীনে আপনি শপথ নিয়েছেন। কি শপথ নিয়েছেন? আপনি এমপি হিসেবে কি আপনি কি এটাকে ভেঙে দেওয়ার শপথ নিয়েছেন? তা তো নেন নাই। তো কি যে চেঞ্জেসগুলো কোনোটা চেঞ্জ করা যাবে না আমি তো এটা মনে করি না। বাংলাদেশে এক সময় আপনার আওয়ামী লীগের আমলে তাদের যে আপনার স্টেট প্রিন্সিপাল যে কথাগুলো ছিল, আপনার গণতন্ত্র, জাতীয়তাবাদ, মানে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, এগুলো ছিল তো পরবর্তীতে একটা সংশোধন হয়েছে তো খোদ শেখ হাসিনা কিন্তু বাংলাদেশি শাস্তি হয়েছে আই মার্সে, সেটা তো তিনি পরিবর্তন করতে পারেননি। তিনি যখন তিনি যখন পাসপোর্ট নিতেন, যখন প্রধানমন্ত্রিত্ব করেছেন, তার পাসপোর্টের মধ্যে তাকে তো বাংলাদেশি লিখতে হয়েছে তো। তিনি তো বাঙালি বাই ল্যাঙ্গুয়েজ উনি বলেন না যে আমি ভাষায় বাঙালি হিসেবে, তাকে তো পরিবর্তনটা মানতে হয়েছে। দ্যাট ওয়াজ দ্য মানে বিগেস্ট রিয়ালিটি। এবং এইটা সবচেয়ে বড় মানে ইয়েটা হচ্ছে আপনার দূরদৃষ্টিটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় বুঝতে পারলেন যে একটা জাতির জাতীয়তা শুধু ভাষার উপর ভিত্তি করে হয় না। একটা দেশের মধ্যে নানা ভাষার, নানা ধর্মের, নানা নৃগোষ্ঠীর নানা শ্রেণী মানুষ থাকে, কিন্তু রাষ্ট্রে তার একটা নিজস্ব পরিচয় থাকবে। সেখানে তার ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, নৃগোষ্ঠী পরিচয় কোনোটাই প্রদান হবে না। প্রধান হবে তার রাষ্ট্রীয় পরিচয়। যেমন ভারতে বহু মানুষ নানা ভাষায় কথা বলেন না। ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার দেবগৌড়া, আপনার মনে আছে? দেবগৌড়া কিন্তু হিন্দি ভাষায় কথা বলতে জানতেন না। উনি মাস 6 বা মাস 9 বোধহয় প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। ওই প্রধানমন্ত্রিত্বকালীন সময় আমি পত্রিকায় পড়েছি তিনি হিন্দি ভাষা শেখার জন্য একজন শিক্ষক নিয়োগ করেছিলেন। ওরা উনি যে অঞ্চলের মানুষ, সেখানকার লোকেরা প্রচুর ভালো ইংরেজি জানে। তো দেখা গেলো ভারতের লোকেরা এই মধ্যপ্রদেশ বলেন, পশ্চিমবঙ্গ বলেন, বিহারের লোকরা বলেন, নানা ভাষায় কথা বলেন তারা, তাই না? নানা ভাষায় কথা বলেন যার যার অঞ্চল অনুযায়ী, কিন্তু জাতীয় হিসেবে তারা নিজেদেরকে ভারতীয় পরিচয় দেন। পৃথিবীর বহু দেশ আছে যারা ইংরেজিতে কথা বলেন, তাদের জাতীয় সঙ্গীত ইংরেজিতে রচিত, সংবিধান ইংরেজিতে রচিত, কিন্তু তারা তো ইংলিশ না। তারা কেউ আমেরিকান, কেউ অস্ট্রেলিয়ান, কেউ ব্রিটিশ, নাকি? তাই তো আমরা যারা মুসলমান, যারা আমরা ধর্মে বিশ্বাস ইসলাম, আমরা মানি আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা আল্লাহ। আমরা এটা মানি যে আমাদের শেষ নবী প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা মানি যে পবিত্র কোরআন শরীফ আল্লাহর ঐশিক গ্রন্থ। এতগুলো মিল হওয়া সত্ত্বেও কি আমাদের জাতীয়তা মুসলিম না? আমাদের জাতীয়তে কেউ সৌদি আরবিয়ান, কেউ কুয়েতি, কেউ বাহরিয়ান, কেউ আপনার তিউনিশিয়ান, কেউ আলজেরিয়ান, কেউ ইজিপশিয়ান, নাকি কেউ পাকিস্তানি, কেউ আমরা বাংলাদেশি ইত্যাদি, যারা মানে মুসলিম, কেউ ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, এইভাবেই তো পরিচিত হয়। এই যে আইডেন্টিটি অফ এ নেশন, একটা জাতিসত্তার পরিচয়টা প্রথম জিয়াউর রহমান উন্মোচন করলেন। জিয়াউর রহমান বলেন যে না, জাতীয়তা বাঙালি জাতীয়তা, বাঙালি আমি অফকোর্স বাঙালি ভাষায়,
আমি ধর্মে মুসলমান, ধর্মে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হোয়াট এভার, আমার তো একটা রাষ্ট্রীয় মানে স্বীকৃতি লাগবে বাংলাদেশি। তো এই জিনিসগুলো কি শেখ হাসিনা পরিবর্তন করতে পেরেছেন? পারেননি। এটাও কিন্তু পরিবর্তন করতে পারেননি। তো ফলে আপনি পার্লামেন্টে বসেই যেই সংবিধানের আলোকে আপনি ইয়ে করেছেন, এটা তো বহু চেঞ্জেস হয়েছে, হয়নি? শেখ মুজিবুর রহমান 17টা সংশোধনী হয়েছে। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান এই সংবিধানের মধ্যে তো ঢুকেছিল, প্রেসিডেন্ট নির্বাচন তিনি করেননি, তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট, এই সংবিধানের মধ্যে ঢুকেছিল যেন তিনি নির্বাচিত প্রেসিডেন্ট বলিয়া গণ্য হইবেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইবে। এই ধরনের একটা অগণতান্ত্রিক ধারাও তো সংবিধানে ঢোকানো হয়েছিল। তো এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে শেখ মুজিবুর রহমান তো গণতন্ত্র আফোর্ড করার কথা বলি তো মানে 73 পার্লামেন্টে তিনি এমপি হয়েছিলেন, প্রধানমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনি কি বাকশাল গঠন করার জন্য জনগণের সম্মতি নিয়েছিলেন? গণতন্ত্র তো জনগণের সম্মতির শাসন, কিন্তু তো বাকশাল গঠন করেছিলেন, রাষ্ট্রের খোলনলচে বদলে দিয়েছিলেন, তাই না? এখন কথা হচ্ছে আপনি পার্লামেন্টটা বদল, কোরআন আপনি বদল করতে পারবেন, ওর একটা হরফ বদল করার, একটা জের জবরও বদল করার কোনো অধিকার আপনার নাই, এটা ঐশিক গ্রন্থ। আচ্ছা, কিন্তু আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না। কে বলে কথাগুলো যে এই বিদ্যমান সংবিধান পরিবর্তন করা যাবে না? বিদ্যমান সংবিধান পরিবর্তন করা যাবে না। ওই যে আপনি বলবেন যে সংবিধানের মধ্যে লেখা আছে কু অ্যাটেম্প করলে তার ফাঁসি হবে ইত্যাদি আছে, তো এইগুলো তো করে ঠোরে সংবিধানের তো প্রায় 2/3 এই সমস্ত মানে উল্টাপাল্টা জিনিস বলে, গরু যেমন জাবর কাটে এরকম জাবর কাটা সংবিধান তো বানিয়ে ফেলেছিল। কিন্তু এটাকে আপনি যদি স্ট্রিমিং করতে চান, স্ট্রিমিং করতে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার চেয়ে তো বড় কোনো আকাঙ্ক্ষা হতে পারে না। আপনি সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তো আপনি মানে আপনার কি 2026 কি নির্বাচন হওয়ার কথা? নির্বাচন তো আরো পরে হওয়ার কথা, কিন্তু ওটা তো নির্বাচন ছিল না, ওটা তো নির্বাচনই ছিল না, এটা নির্বাচিত সরকারও ছিল না। ফলে এইখানে আপনি এই পার্লামেন্টে যে আপনি করতে পারেন, তাহলে আপনি কি করবেন? কথার কথা, আপনি কি করবেন? আমি এটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জনগণকে, আপনার দর্শকদেরকে যেটা আমি আশ্বস্ত করতে চাই, যে প্রতিশ্রুতিগুলো তারেক রহমান দিয়েছেন, যে প্রতিশ্রুতিগুলো বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় দিয়েছেন, এবং যেটা মানে 31 দফার মধ্যে যেটা ট্রান্সলেটেড হয়েছে, মানে লিপিবদ্ধ করা হচ্ছে। আমরা তো 39 পৃষ্ঠা ব্যাপী একটা নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেছি নির্বাচন আগে। আমি আপনার আলোচনার মধ্যে এক জায়গায় বলেছিলাম এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ বিএনপির নাই। না, ধরেন মানে বিএনপি যেরকম সংবিধান নির্ভরতার কথা বলে, এখন সংবিধানের মধ্যে থেকেই, সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে সংবিধান সংশোধন করা, এই মুহূর্তে যে বলবৎ সংবিধান সব কি আবার বিএনপি মানে? যেমন আপনি কোনটা বলতে চাচ্ছেন? মানে সংবিধানের 4 যেটা আছে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকবে, সেটা তো বিএনপি মানছে না। তার মানে কি বিএনপি, জামাত, এনসিপি সবাই যার যার ইচ্ছা মতো সংবিধান যতটুকু পছন্দ হলে মানবে, আর যতটুকু পছন্দ হবে না মানবে না? না, এইটার জন্য তো আপনাকে ওই যে কমিটিতে আপনি আসবেন, আমি প্রথমে বলছি এই সরকার কিন্তু জন আকাঙ্ক্ষার সরকার। কারণ জন আকাঙ্ক্ষার কারণে একটা সরকারের পতন ঘটেছে, জন আকাঙ্ক্ষার কারণে একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার কারণে একটা নির্বাচিত সরকার এসেছে। এখন যেই আপনি কথাটি আপনি বললেন যে সংবিধানের এই ধারা অনুযায়ী শেখ মুজিবুর পোর্ট্রেট থাকার কথা, এটা থাকবে কি থাকবে না সেটা আপনি তো বলছেন যে আপনার সংবিধানে জুলের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। তো সেই জুলের আকাঙ্ক্ষার প্রতিফলনটা কিভাবে হবে? লেটস ওয়ার্ক টুগেদার। আপনি আসেন, আপনি যদি বলেন যেটা থাকবে থাকবে, আপনি যদি বলেন যেটা থাকবে না থাকবে না। আমাদের নেতা তারেক রহমান কিন্তু একটা দিন, আমি গতকালকে এক জায়গায় বলেছিলাম, সেটা হচ্ছে যেমন দেখবেন গতকালকে ওনার কাছে একটা প্রস্তাব গিয়েছে যে এই কেরানীগঞ্জের একটা ম্যান পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের, এটার নামটা আগে একটা অন্য নাম ছিল, এটার নাম বেগম খালেদা জিয়ার নামে হবে। তিনি রিফিউজ করেছেন। আমাদের কিন্তু কোনো ছবি টাঙানোর, তারপরে মানে নামকরণ করার এই ধরনের বাসনা এগুলো আমাদের মধ্যে নাই। আমাদের দলীয়ভাবে আমরা এটা চিন্তা করি না, আমাদের দলের চেয়ারম্যানও চিন্তা করেন না, প্রধানমন্ত্রী এটা একেবারেই পছন্দ করেন না। কিন্তু এরকম একজন এই ধরনের উদার মনস্ক একজন প্রধানমন্ত্রী বা সংসদ নেতা যেখানে আছেন, তার প্রতি তো আপনি ভরসা রাখতেই পারেন। কিন্তু যে আলোচনার কথা আপনি বলছেন, সেই আলোচনার কোনো লক্ষণ কি বাংলাদেশের মানুষ দেখছে? কারণ সংসদে বিরোধী দলের সদস্যরা বলেছেন তারা এই জন্য রাজপথে নামবেন প্রয়োজনে, কারণ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সুরাহত হয়নি, এবং নর্থ পোল সাউথ পোলের অবস্থা দুই রাজনৈতিক দলের মধ্যে। মানে ওদিকে যদি বিএনপি এনসিপি, জামায়াত এনসিপি জোটকে একটা পোল ধরি, বিএনপি আর একটা পোলে, এইটা কি সংসদে
সুরা হবে বলে মনে হয় আমি আপনার? আমি ঠিক এইভাবে আমি আওয়ামী লীগের ভাষায় বলতে চাই না। সেটা হচ্ছে যে আপনার রাজপথ শুধুই জামাত এনসিপির, এটা আমি বলতে চাই না। আমি এটাও বলতে চাচ্ছি না যে রাজপথ আমাদেরও, রাজপথ জনগণেরও। সুতরাং এই সংসদীয় রাজনীতি আপনি রাজপথের হুমকি, কাউন্টার হুমকি, এটা মানে গণতন্ত্রের বিকাশের জন্য একেবারেই ঠিক না। এটা হয়তো তারা যেই ধারার রাজনীতি দেখে অভ্যস্ত, তাই না? ওই একটা গান আছে না, আমাকে কান্নার ভয়, কি জন্য আমাকে কিসের ভয় দেখে লাভ না, একটা সুবীর নন্দী একটা বিখ্যাত গানও ছিল, আমি খুব পছন্দ করতাম। পাহাড়ের কান্না দেখে তোমরা যাকে ঝর্ণা বলো। হ্যাঁ, মানে আমাকে কান্নার ভয় দেখে লাভ নেই। তো রাজপথের ভয় দেখানোর কোনো কারণ নেই। বিএনপি তো রাজপথের মধ্যেই তো বিএনপির বিকাশ ঘটেছে। আমরা তো কোনো মানে কম্প্রোমাইজ করে, কোনো সরকারের সাথে কম্প্রোমাইজ করে বিএনপি সারভাইভ করেনি, খুব ক্লিয়ার। সেটা আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করে না, নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে কম্প্রোমাইজের কোনো ইতিহাস বিএনপির নাই। সুতরাং রাজপথের হুমকি ধমকি এগুলো দিলে গণতন্ত্র দুর্বল হবে। ইট ইজ বেটার রাজপথে নামতে হবে কেন? রাজপথে তো একসাথেই ছিলাম, দরকার আবার রাজপথে একসাথেই থাকবো ভবিষ্যতেও, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি বারবার আপনার ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উদাহরণটা টানছি, যে ওই আওয়ামী লীগও গো ধরে রাজপথেই নামতে চেয়েছিল, রাজপথের তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। রাজপথের তত্ত্বাবধায়ক ব্যবস্থা তারা কায়েম করতে পারেনি। তারা এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করেছিল সংসদে এসেই, আবার নতুন করে কোন তত্ত্বাবধায়ক ব্যবস্থা করেনি। বিএনপি তো একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি তো করতে চায়, দিতে চায়, কিন্তু বিএনপির সেই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে আলটিমেটলি তো আমাদের একতরফাভাবে করা ছাড়া কোনো পথ থাকে না। আমরা তো, আমাদের দল সরকার নির্বাচিত হয়েছে ডেলিভারি করার জন্য। এখন যদি বলে যে না, যেহেতু বিরোধী দলকে আমরা চেয়েছিলাম সমসংখ্যক সদস্য দিতে, বিরোধী দল সদস্য দিল না, অতএব এটা সংস্কার থেমে থাকবে না, সংস্কার থেমে থাকবে না। আমাদের প্রতিশ্রুতি যে আমাদের কাজগুলো এগোবে। কিন্তু বিরোধী দলের সদস্যরা, আপনি জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনারা তো একই সাথে রাজপথে লড়াই করেছেন। এই বিভাজন কেন তৈরি হলো? মানে শুধু আমি বিভাজন বলছি না যে বিএনপি জামাতের মধ্যে কিংবা এনসিপি তো তখন ছিলই না, আরও অনেক রকম বিভাজন তৈরি হয়েছে। যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যে তরুণরা, তাদের মধ্যে অসংখ্য বিভাজন। কেউ এনসিপিতে যুক্ত হয়েছেন, কেউ আবার এনসিপি থেকে বেরিয়ে গেছেন। বিএনপির সাথে জামাতের যে মিত্রতা ছিল সেটি নষ্ট হয়েছে। সংসদে এখন একে অপরকে নানান রকম বাকবিতণ্ডায় লিপ্ত হতে দেখা যায়। যদিও অনেকে বলেন একটা প্রাণবন্ত সংসদের অধিবেশন দেখা হয়েছে, কিন্তু এই বিভাজনের কারণগুলো কি? ওয়েল, আপনি বলছেন একসাথে আমরা আন্দোলন করছি, এখন বিভাজনের কথা বলছেন। আন্দোলন যখন একসাথে করে তখন মানুষকে একেবারে মিনিমাম পয়েন্টসে, ন্যূনতম কর্মসূচিতে, ন্যূনতম লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়। ঠিক আছে, একটা স্বৈর শাসনের পতন ঘটাতে হবে, এটা হচ্ছে সবচেয়ে একেবারে মিনিমাম কমন গোল। কমন গোলে আমরা এক হয়েছি। বাকি সব গোলের সাথে আমরা যদি একমত হতো তো বাকশাল হয়ে যেতে হবে। এটাকে বাকশাল হতে সম্ভব হবে না। আমার একটা গোল আছে, আমার পার্টি লিবারেল ডেমোক্রেসি বিশ্বাস করে, অন্যের মতকে ধারণ করে, অন্য ধর্মকে তার ধর্ম পালনের অধিকারকে মানে শ্রদ্ধা করে। ক্লিয়ার? আমি যে এলাকাতে থাকি, আমার বাসার কাছেই কিছু হিন্দু পরিবার থাকেন স্কাটনে। আমি দেখি তারা উলুধ্বনি দেন, তারপরে ঘণ্টা বাজান, আবার কিছুক্ষণ পরে মসজিদে আজানো হচ্ছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ বাংলাদেশ ডেমোক্রেসি। এই দেশে মসজিদে আপনার আজান হবে, গির্জায় তার ঘণ্টা বাজবে, মন্দিরে আপনার ঘণ্টা বাজবে, অথবা আপনার তাদের ধর্মাচার অনুযায়ী তারা তাদের পারফর্ম করবেন। এটা কোনো মানুষেরই, আমাদের দেশের মানুষের তাতে কারোর কোনো আপনার গায়ে জ্বালা হয় না, মনেও জ্বালা হয় না, চোখেও জ্বালা হয় না। বিএনপি হচ্ছে এইটাই ধারণ করে, সার্বজনীনতা বিশ্বাস করে। আবার কোনো দলের মধ্যে হয়তো কিছু চিন্তাভাবনা, কিছু এক্সট্রিমিজম থাকবে, তাই না? আমি তো সেই এক্সট্রিমিজম ধারণ নাও করতে পারি, করবো কেন? এই এক্সট্রিমিজমের কথা আমি এই প্রশ্নটা এমনিও করতাম। গণ অভ্যুত্থানের অনেক আকাঙ্ক্ষার মধ্যে একটা আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা, যে এই দেশের সকল শ্রেণীর, ধর্মের, বর্ণের মানুষ একসাথে সহাবস্থান করবেন। কিন্তু গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলার নানান রকম বাজে পরিস্থিতি আমরা দেখেছি। অনেকে বলেন যে এক ধরনের ডানপন্থার উত্থান হয়েছে। এটা কি আপনি একমত?
দেখেন পন্থাটা মানে আপনার উগ্র পন্থার ডানও হতে পারে, বামও হতে পারে। একসময় বামপন্থার রাজনীতিও আমরা প্রত্যক্ষ করেছি, কিছু অপ্রকাশ্য রাজনীতির কথা আমরা প্রত্যক্ষ করেছি, তাই না? গলা কাটার রাজনীতির ইতিহাস মানে এখনকার জেনারেশন জানে না, দেখে নাই। কিন্তু আপনার ঠিক ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অথবা প্রি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মানে লেট 60s এবং আর্লি 70s, এই দুটো সময়টিই কিন্তু তখন আমরা অনেক ছোট ছিলাম, কিশোর মানে মানে শৈশব উত্তীর্ণ মানে কিশোর বেলায় আমরা কিন্তু মানে গলা কাটার রাজনীতি, নকশালবাড়ির রাজনীতি, এই ধরনের উত্থান আমরা দেখেছি। একটা বিশ্বাসের ক্ষেত্রে মানুষের খুব রিজিডিটি যখন থাকে, সেটারই আপনি সেটা ডান হোক আর বাম ওটা হতে পারে উগ্রবাদ। আমি এই বিষয়টা এইভাবেই দেখতে চাই। এখন মনে করেন আপনার ইয়েস মানে আমাদের দেশের মানে সেকশন অফ পিপুল জামাত এখানে প্রায় অ্যারাউন্ড কত 68 বোধহয় আসন, বোধহয় 68 মতো আসন বোধহয় তাদের, সব মিলিয়ে বোধহয় 77টা, সব মানে এনসিপি অ্যান্ড আদার্সদের মিলিয়ে। ইন্ডিভিজুয়ালি জামাত বোধহয় 68 বোধহয় পার্টিগতভাবে। তো এই ক্ষেত্রে এই রাইজটাকে অনেকে ভাবতে পারেনি। আবার যদি দেখি, আমি যে এলাকায় মানে ঢাকায় বসবাস করি, সেখানে কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী 400 কতটা ভোট পেয়েছেন, এবং তুলনামূলকভাবে তিনি বেশি ভোট পেয়েছেন। তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী এবং এবং ওই এলাকায় বেশ কিছু খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন আছে, তার আত্মীয় স্বজন থাকতে পারে। তাহলে এটা তো মানুষের পছন্দ। আপনি যদি ইন্ডিয়ার কথা যদি চিন্তা করেন, মানে আমরা যখন হিসাবগুলো করি, আমরা আসলে পৃথিবী, অন্য দেশ, এগুলো প্রতিবেশ, এগুলো আমরা ভেবে চিন্তে কথা বলি না। ভারতের জনগণ এখন এখানে বিজেপি অনেক বছর ধরে শাসন করে না। যে দেশের প্রধানমন্ত্রী পানিতে ডুব দিয়ে দেবতা বা দেবীর মানে আত্মিক সান্নিধ্য বোধ করেন, আরাধনা করেন, এটা তার বিশ্বাস। আবার যদি ওখানে আপনি যদি চিন্তা করেন যে রাহুল গান্ধীর কথা যদি চিন্তা করেন, যে রাহুল গান্ধী উনি যদি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি হয়তো এটা করতেন না। তাহলে এখন ওই দেশের মানুষের বিবেচনা তো আপনাকে ছাড়তে হবে। তারা কি পানিতে ডুব দেওয়া প্রধানমন্ত্রী, যিনি পানির নিচে তলদেশে যে তিনি আরাধনা করবেন, এরকম প্রধানমন্ত্রী বা তার নেতৃত্বে দেশ পরিচালনা কি পছন্দ করবেন? না রাহুল গান্ধীর মতো, মানে আমি কথিত সেকুলার বলতে বোঝাচ্ছি, মানে তিনি কতটা সেকুলার নিয়ে তার ভারতে হয়তো তার নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আচ্ছা, হোয়াট এভার। তো এটা তো ওই দেশের মানুষের চয়েস। এই দেশের মানুষ এই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার জনগণ তো ভোট ডাকাতি করে তার নিশ্চয়ই প্রেসিডেন্ট হন নাই। আমেরিকার জনগণ তো ওখানেও তো একটা মানে দক্ষিণপন্থার, বাংলাদেশ কেন, ও আমেরিকাও তো রিপাবলিকান একটা দক্ষিণপন্থা, তো সেখানেও তো তিনি মাঝে মধ্যে তার মানে কি বলে যে এআই ঠেয়াই দিয়ে কি বানান তো নাকি? আচ্ছা, তো ওখানে তো তাকেও তো একটা দক্ষিণপন্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র শুধু পুরো ওয়েস্টেই এক হোয়াইট সুপ্রিমেসি এক ধরনের, সেটা তো আপনার একটা মানে ক্রিড কালার আলাদা জিনিস। কিন্তু আমি বলছি ওখানে তো এক ধরনের মানে প্রগ্রেসিভদের দৃষ্টিতে ওখানে একটা এক ধরনের মানে আপনার প্রতিক্রিয়াশীলতা দক্ষিণপন্থী শুধু না, আপনার রিয়াকশনারিজ, বাট টু দ্য রাইট ডিরেকশন, মানে রাইট ডিরেকশন নট মানে সঠিক পন্থায়, ডানে এক্স্যাক্টলি। এটা হচ্ছে বাংলাদেশের মানুষ আমি গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ যদি মনে করে যে তারা একজন টুপি দাড়িওয়ালা লোককে তাদের প্রতিনিধি হিসেবে পছন্দ করেন, তারা যদি মনে করেন যে হি ক্যান সার্ভ দেম ইন এ বেটার ওয়ে, অথবা যদি তারা যদি মনে করেন আমার মতো দাড়ি গফিন একটা মানুষ ক্যান সার্ভ দেম বেটার ওয়ে, এটা তো তাদের চয়েস, তাদের উপর ছাড়তে হবে। না, প্রশ্নটা তো একজন দাড়ি টুপি পাঞ্জাবি পরা লোক দেশ চালাবে নাকি শেভ করা লোক দেশ চালাবে সেইখানে না। প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে ডানপন্থার কথাটা আমার কাছে বারবার যেটা মনে হয় যে আমাদের দেশের যারা ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো, তাদের যে মানে উল্লম্ফনই বলবো আমি, মানে গ্রোথটা যদি এইভাবে বলি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু ইলেকশন করেছি, তখন শিবিরের প্যানেল ভোট ইট ওয়াজ লেস দেন 1000,
অ্যাট দ্যাট টাইম আমি আই এম টকিং অ্যাবাউট 88 88 সালে আপনি নির্বাচন করেছিলেন। তো তখন 88 সালে শিবিরের ইসলাম ছাত্র শিবিরের ভোট ছিল 1000-এরও কম, 700-800 এরকম গড়ে। এখন যদি আপনি যখন বলেন যে যখন শিবিরের যে ছেলে মেয়েরা যারা ইলেকশনে জিতলেন তা তো অন্য দলের থেকে বেশি ভোট পেয়েছেন, এবং আমার ধারণা 7-8 হাজার ভোট পেয়েছেন। এর মধ্যে অবশ্য যে অনেক নতুন ডিপার্টমেন্ট খুলেছে, ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3-4 গুণ হয়েছে, সেটাও ঠিক আছে। যদি আমি 4 গুণ যদি ছাত্রছাত্রী হয়ে থাকে, ওই প্রপোর্শনটা যদি খেয়াল করি, তাহলে তো গড়ে দেখা যায় তাদের ভোট হয়েছে 2000, মানে আগের অনুযায়ী। তার মানে 100% বেড়েছে, গ্রোথ বেড়েছে। এখন আপনার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বা মেয়েরা, তারা কাকে বেছে নেবে অথবা আপনাকে বেছে নিচ্ছে না কেন, এটা তো গভীর অনুসন্ধান করার বিষয়। এটা তো আপনাকে তো অনুসন্ধান করতে হবে, সে করে খুঁজতে হবে তো কেন আমাকে পছন্দ করছে না, কেন একটা দক্ষিণ পন্থাকে পছন্দ করছে, তাই না? না, আপনি যেটা বলছিলেন মানে একজন মানুষের পোশাক কি সেই জায়গায় আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে যে দেশ চালাচ্ছে তার বিশ্বাস যাই হোক না কেন, তার একজন ফেলো সিটিজেন যদি তার বিশ্বাসের সাথে অ্যালাইন না হয়, তার যদি নিজস্ব একটা বিশ্বাস থাকে, সেও তার মানবাধিকার, তার নিজস্ব নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা, এই বেঁচে থাকার অধিকারে যারা কখনো কখনো অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করে, সেই প্রপোর্শনটা বাড়লো কিনা? আমি বলবো অসহিষ্ণুতা বেড়েছে। এ কাইন্ড অফ আমি কালেকটিভলি আমি এটা মনে করি না। আপনি দেখেন আমাদের সমাজে অনেক কিছু হচ্ছে না, এই যে শিশু ধর্ষণ থেকে শুরু করে মাদকতা, মানে মাদকের ব্যবহার থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি আপনার আপনি কি এটাকে দক্ষিণ পন্থা উত্তর পন্থা বলবেন? তা তো বলবেন না। গতকালকে যে একটা অমানবিক স্টোরি আমরা পড়লাম, যে ভদ্রমহিলার ছেলেমেয়েরা অনেক 7 দিন ধরে উচ্চশিক্ষিত, 7 দিন ধরে পড়েছিল, কোনো ছেলে খোঁজ নেয় না, ফোন করে না, এখন তাদের হুঁশ জ্ঞান নাই। উচ্চশিক্ষিত না, শুধু উচ্চ প্রতিষ্ঠিতও বটে। হ্যাঁ, একজন প্রফেসর, একজন প্রফেসরও। আচ্ছা, তো এই সমাজটা এই জায়গায় যাবে কেন? এটাকে একটা পজিটিভ ট্রান্সফরমেশন, এই যে বিচ্ছিন্নতা, পরিবার বিচ্ছিন্নতা, সমাজ বিচ্ছিন্নতা তো আছেই। এইটা কি ধরেন, এই যে আওয়ামী লীগের যে 15 বছরের শাসনামল নিয়ে নানান রকম সমালোচনা করা হয়, তাদের অন্যায় নিপীড়নের কথা বলা হয়, শুধু এই 15 বছরের কারণে হয়েছে নাকি বাংলাদেশের 55 বছর স্বাধীনতার পর থেকেই কোনো না কোনোভাবে এই এলিমেন্টগুলো উপস্থিত ছিল সমাজে, যে এটা রাষ্ট্র টের পায় নাই? না, আপনি বলে এটাকে বলে ডিগ্রি অফ রাইজ আর কি। সেটা হচ্ছে যে আপনি দেখবেন 15 বছর একটা জিনিস হচ্ছে একটানা 15 বছরের একটা অভিঘাত, একটানা 15 বছর একটা অভিজ্ঞতা। যেমন আমাদের আমলাতন্ত্রের মধ্যে বারবার একটা তাদের মেন্টালি তাদের মধ্যে মাথায় যেটা ঢুকে গিয়েছিল, আমি যদি এভাবে বলি, ধরেন বিএনপি আওয়ামী লীগ যখন পালাক্রমে ক্ষমতায় আসতো, যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থার পরে, তো মনে করতো যে এরপরে অমুক আসবে, এরপরে অমুক আসবে, ইত্যাদি ইত্যাদি একটা মনে হতো। কিন্তু আওয়ামী লীগের 15 বছরের বা 15.5 বছর শাসনামলে আপনারা কি কখনো ভেবেছিলেন এরপরে অমুক আসবে, মানে অর্থাৎ থ্রো ইলেকশন? আপনার মাথার মধ্যে গেঁথে গেছিল ওরা আর কখনই যাবে না, অলঙ্ঘনীয় এবং অমর। আর তাছাড়া এটা মনে করবি না কেন, যেই দলের শাসক দলের সেকেন্ড হাইয়েস্ট পজিশন যিনি বিলং করেন, আমি বলতে তাদের পার্টির জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের পাবলিকলি স্টেটমেন্ট করতেন, আমরা আসি তো দিল্লি আছে, দিল্লি আছে তো আমরা আসি, বলেছে তো নাকি? আচ্ছা, তো মানুষ ধরেছে দিল্লির মতো, দিল্লির অধীশ্বর যিনি আর কি, দিল্লির অধীশ্বর। দিল্লি তো অনেক বহু ছোটোবেলা দিল্লিকে লাড্ডু শুনেছি, তারপর দিল্লি অনেক দূর, এরকম অনেক কথাবার্তা আমরা শুনতাম। তো দিল্লির অধীশ্বর, দিল্লির মাইটি ফোর্স, সব কিছু মিলে যখন তাদের পাশে কেউ থাকে, এরকম একটা মিথ তৈরি করে দেওয়া হলো, তখন আর তাকে নামানো যায় না। কিন্তু জনগণের শক্তি যে বড় শক্তি, জনগণই যে সকল ক্ষমতার উৎস, যেটা আমার নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে শিখিয়েছিলেন, বলেছিলেন, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা বোধ করতাম যে জনগণই সকল ক্ষমতার উৎস থাকার কারণে এই দিল্লি পাশে থাকলেও সেই শক্তিকে ক্ষমতা থেকে নামানো যাবে। আপনার আলোচনার মধ্যে আপনি তরুণ সমাজের কথা বললেন, এনসিপির কথা বললেন,
এর মধ্য দিয়ে মাঝে মধ্যে মানে আপনার শ্রোতাদের মধ্যে বা দর্শকদের মধ্যে মনে হতে পারে যে জুলাইয়ের পুরো আন্দোলনটাই এনসিপি, এই তরুণ সমাজের মানে এনসিপি অথবা তখন তো এনসিপি ছিল না, আমি এনসিপির কথা এটা সংসদের আলোচনার পরবর্তীতে তরুণ সমাজে সেই তরুণ সমাজ জামাতের তরুণ সমাজও, সেই তরুণ সমাজ বিএনপির তরুণ সমাজও, সেই তরুণ সমাজ কমিউনিস্ট পার্টি অ্যান্ড অন্যান্য যে রাজনৈতিক দল তাদের তরুণ সমাজও, তাদের দলের মধ্যে যে সমস্ত মায়েরা বোনেরা, আমাদের দলের মধ্যে মায়েরা বোনেরা সবাই তো অংশগ্রহণ করেছেন, তাই না? এটা কি শুধুই মাত্র এইভাবে মানে ব্র্যাকেটেড করা 430 জনের মতো আমরা তো আইডেন্টিফাই করেছি, বুকলেটও তৈরি করেছি গত মানে আপনার যারা প্রাণ দিয়েছেন যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, তারা আমাদের দলের এবং তাদের নাম ঠিকানা ছবি দিয়ে আমরা প্রকাশ করেছি। কিন্তু সেটা তো আলোচিত হয় না। এত বড় ত্যাগ যেই দলটির, এই সংগ্রামের যে মানে যাদের নেতৃত্ব, এই সংগ্রামের মাঠে দাঁড়িয়ে থাকার যেই লড়াকু মনোভাবটা এখন এটা তো শুরু থেকে ধরেন আবু সাইদকে নিয়ে যত আলোচনা হয়েছে, চট্টগ্রামের ওয়াসিমকে নিয়ে তো সেই আলোচনাটা হয় না, রাইট? না, আমি এনসিপিকে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল বলিনি, তখন তো এনসিপি ছিলই না, সর্বস্তরের তরুণরাই এখানে এসেছে। আমি যেটা প্রশ্ন করছিলাম, এই যে অসহিষ্ণুতা, এটা কি শুধুমাত্র আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলের ফল, নাকি 55 বছর ধরে কোনো একটা সমস্যা আমরা টের পাই নাই? না, সমস্যাটা আমরা টের পাইনি, এটা সত্য। কিন্তু 15 বছর যদি বললাম, একটা জ্বর, একজন মানুষের জ্বর যদি কন্টিনিউ চলতেই থাকে তখন তো বলতে ওটা খুব খারাপ অবস্থা হয়েছে, তাই না? 15.5 বছর তো আপনি আর বিকল্প ভাবতে পারেন না, আপনি মেন্টালি ধরে নিয়েছিলেন যে আপনি আর বাঁচবেন না, বিষয়টা এরকম। কিন্তু আপনি বাঁচতে পারেন, আপনার চিকিৎসা আছে। একসময় হাল ছেড়ে দেয় না, যাদের অসুখ হয়, অসুস্থ মানুষের হাল ছেড়ে দেয়, বোধহয় আর বাঁচবে না। মানে সেই কারণে কি অসহিষ্ণু হয়ে ওঠে? রাইট। এই যে সমাজে গণতন্ত্র প্রিভেইল করে না, গণতান্ত্রিক আচরণ থাকে না। গণতন্ত্র মানে তো হচ্ছে আপনি মানে আপনি অন্যের প্রতি সহিষ্ণু হবেন, এটি তো মানে মেইন স্পিরিট অফ দ্য ডেমোক্রেসি। আপনি ভিন্ন মতের প্রতি আপনি সহিষ্ণু হবেন, ভিন্ন মতকে আপনি শ্রদ্ধা করবেন, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তো এগুলো যখন সংকুচিত হয়ে যায় না, শুধু যখন বন্ধ হয়ে যায় মানে এবং কঠোরভাবে নির্মূল করার অ্যাটিচিউডটা যখন থাকে, তখন তো এটা মানে প্রচণ্ড বেগে এই রোগটা বেড়ে যাবে। আপনি বলছিলেন যে শুধু এনসিপিকে ক্রেডিট দেওয়ার একটা, না, ক্রেডিটের কথা বলি, আমি বলছি যে আলোচনার মধ্যে এই বিষয়টা নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য, তিনি একদিন বলেছিলেন যে আপনারা হয়তো ছক্কাটা মেরেছেন, কিন্তু এর আগের আরো 200 রান আমরা করেছি, এরকম একটি কথা বলেছিলেন। মানে সংসদে পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টা আমি বলতে চাই কি, বিষয়টা আসলে ক্রেডিটের না। আমি মনে করি ওই যে বলেছেন না, এখন যৌবন যার যুদ্ধে, কবি হেলাল হাফিজ একটা বিখ্যাত কবি, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আপনার দায়িত্ব তো এটা। আমি যখন যুবক ছিলাম, তরুণ ছিলাম, 80s আর্লি 80s অথবা লেট 70s, আমরা আমাদের সময়টা, আমাদের যৌবনের সময়টা আমরা উজাড় করে দেইনি। আমরা কি তখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করিনি? আমরা কি সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করিনি? লড়াই নিয়ে তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে লড়াইয়ের পর একজন সহযোদ্ধাকে আরেকজন সহযোদ্ধা ডিসকার্ড করছে কেন? আমি বলছি যে সেটা হচ্ছে যে প্রতিটি সময়ে যার যে দায়িত্ব, আমি বলছি এটা যুবকদেরই দায়িত্ব, তরুণদেরই দায়িত্ব। সেই তরুণ আপনার, সেই তরুণ আমার, সেই তরুণ সবার ঘরে ঘরে না, কিন্তু সেই তরুণদেরও কেউ কেউ তো অন্য তরুণকে ডিসকার্ড করছে না, সেটা করা উচিত। আমি তো সবাইকে ক্রেডিট দিতে, আমি কিন্তু আমার আলোচনার মধ্যে বলেছি যে সমস্ত যুবক তরুণরাই তারা, আচ্ছা আমি লেট 70s অ্যান্ড আর্লি 80s বা লেট 80s পর্যন্ত আমি যে সময়টা যে সাহস দেখাতে পারতাম, আমি কি এখন এই 60 মানুষটা আমি কি সেই সময়টা দিতে পারবো? আমি এখন চিন্তায় দিতে পারবো, বলার মধ্যে দিতে পারবো, পরামর্শে দিতে পারবো, সাহস যোগাতে পারবো, কিন্তু আমি কি আগের মতো করে কি ঢিল ছুটতে পারবো? তা আপনার অভিজ্ঞতা থেকে এখন আপনি নীতি নির্ধারণী পরামর্শ দেবেন। আপনি যেহেতু তরুণদের কথা এলোই, আপনি একসময় ছাত্রদলের সভাপতি ছিলেন। ছাত্র রাজনীতিতে আপনার হাতে খড়ি সেই সময় থেকে, মানে আপনার রাজনীতির শুরুটাই ছাত্র রাজনীতি। বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে অনেক সমালোচনা আছে। ধরেন ছাত্রদলের কথাই যদি বলি, আপনি যে সংগঠনটি চালিয়েছেন এক সময়, সেই ছাত্রদলের কমিটি দীর্ঘদিন হয় নাই। আওয়ামী লীগ আমলে সেই ছাত্রদল তো নানান রকম নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছিল। কিন্তু ছাত্র রাজনীতির যে কলেবর, যে চেহারা, আপনারা যখন ছাত্র রাজনীতি করতেন সেই সময় ছাত্র রাজনীতি ছাত্রদের জন্য এবং দেশের জন্য যা করত, 2026 সালে এসে একজন তরুণ ছাত্র রাজনীতির সেই চেহারা কি দেখতে পাচ্ছে? না, দেখতে পারি। তার কারণ হচ্ছে কি, আমি এটা ছাত্র রাজনীতি বলি না, আমি সবসময় বলতাম এটা ছাত্র আন্দোলন।
ছাত্র আন্দোলনই করবে এক একটা ইস্যুতে। সেটা আমাদের অগ্রজ যারা ছিলেন তারা সিয়াটো সেন্টু, ওই যে আপনার যান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান সরকারের যে চুক্তি ছিল সেই চুক্তির বিরুদ্ধে তারা আন্দোলন করতেন। ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলতেন। মানে আমি আন্তর্জাতিক পর্যায়ের আন্দোলনেও কিন্তু এই বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সমাজের মানে অংশগ্রহণ করতেন। অফকোর্স লোকাল ইস্যুতে আপনার পাটের দাম বাড়ছে না, কথাটা খেয়াল রাখতে হবে। 60s-এ শাহ মোয়াজ্জেম হোসেন পরবর্তীতে বিএনপির নেতা, একসময় ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। তার একটা স্টেটমেন্ট মানে আর্কাইভে দেখলাম, কৃষকরা পাটের ন্যায্য দাম পাচ্ছে না, কথাটা খেয়াল করবেন। ওনার একটা স্টেটমেন্ট আছে, বলা ছিল যে যারা কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, পাটের দাম না বাড়ার সাথে তো ওই কৃষকের সন্তানটা তো এফেক্টেড হয়। ছাত্ররা এই জিনিসগুলো ছাত্রদের ক্যারি করতে হয়। তারপর তো আপনার মানে সাহিত্য শাসন বলেন, নানা ইস্যুতে বলেন, তারা মুভমেন্টে অংশগ্রহণ করবেন। আপনি যে ছাত্র দলের কথাটা আমরা আমাদের সময় সামরিক শাসন বিরোধী আন্দোলন করেছি, দীর্ঘ সময় আমরা আন্দোলন করেছি, জেল খেটেছি ইত্যাদিতে। সেটা আমি বারবারই বলি, আমি আমার সময় দায়িত্ব পালন করেছি। আমার উপর অর্পিত দায়িত্ব, সময়ের যে দায়িত্বটা, প্রতিটা একটা সময় থাকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার মতো তো আর্মিতে তো প্রচুর মেজর ছিলেন, কিন্তু উনি তার স্ত্রী তার সন্তান তারা চিটাগংয়েও ছিলেন না, এবং উনি জানতেন এই ঘোষণাটার পরিণাম কি হতে পারে। কিন্তু উনি তো বললেন যে উই রিভোল্ট, যে স্বাধীনতা সংগ্রামের যে ঘোষণাটা উনি দিলেন, এটার পরিণাম উনি জানতেন না। যদি বাংলাদেশ সৃষ্টি না হতো তাহলে তার তার মৃত্যুদণ্ড অনিবার্য, তার স্ত্রী পুত্রের অবস্থা কি হতো। তো এই যে ঝুঁকিটা নেওয়া, সময় একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সে সময়টিতে আপনি রাইট জবটা করছেন কিনা, আপনি আপনার দায়িত্বটা পালন করছেন কিনা। উনি ওনার সময়টার দায়িত্ব পালন করছেন বলেই ওই মেজর জিয়া রাজনীতির প্রাসঙ্গিক। অনেকে দেখবেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব, অনেকে এক ধরনের মানে তথাকথিত মানে আপনার প্রগ্রেসিভ তথাকথিত লোকজন জিয়াউর রহমানকে সামরিক শাসক বলেন। আপনি উইনস্টন চার্চিলকে সামরিক শাসন বলেন, আপনি কি মিশরের আপনার নাসারকে সামরিক শাসক বলবেন, আপনি সুকর্ণকে সামরিক শাসক বলবেন, আপনি গাদ্দাফিকে সামরিক শাসক বলেন না তো, কেন বলেন না? জিয়াউর রহমান কি শুধুই সামরিক শাসক? মুক্তিযুদ্ধের মহান যোদ্ধা তিনি, এই দেশটা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি এই দেশটা পরিচালনা করে, তাকে সামরিক শাসন বলেন কেন? এটা একটা প্রবণতা জিয়াউর রহমানকে আন্ডারমাইন করা। জিয়াউর রহমান তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, হি স্যাক্রিফাইসড, উনি জানেন জীবনে ঝুঁকি নিয়েছেন। আমি যে কথাটি বলতে চাই, আমাদের সময়টা আমরা জীবনে ঝুঁকি নিয়েছি। আমাদের ছেলে মেয়েরা এই যে 24-এর কথা বলেন, তারা তাদের সময় জীবনে ঝুঁকি নিয়েছে, এটি তাদের দায়িত্ব। জাতি তো এটি তাদের কাছে আশা করবে, এটি তো স্বাভাবিক। ওই যে এখন আপনার আমাদের ছাত্র দলের কথাটা যদি এইভাবে বলি, মাছ বেঁচে থাকার জন্য, মাছের সাঁতার কাটার জন্য তো পুকুর লাগবে নাকি? আপনার মানে জলাশয় লাগবে, নদী লাগবে, সমুদ্র লাগবে। পলিউটেড হয়ে গেলে সেখানে কি মাছ সার্ভাইভ করতে পারে? দূষণে কি মাছ সার্ভাইভ করে? আমরা যে বারবার মানে পরিবেশ নিয়ে কথা বলি, কেন বলি যে এই পরিবেশে মাছ সার্ভাইভ করতে পারে না, প্রকৃতির ধ্বংস হচ্ছে। 15.5 বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনে আমার সংগঠন মানে আমার সংগঠনটা এই ডাকছে তো আমার দলের জেতার কথা, সত্যি কথা। আমার দল তো কাজই করতে পারে না 15.5 বছর। তারপর তো আমাদের ছেলে মেয়েরা 5,000-6,000 ভোট পেয়েছে, গড়ে একজন পেয়েছে। তো এখানে তো আরো অনেক বেশি পাওয়ার কথা। আমি তো আমার ছেলে মেয়েরা তো গুপ্ত অবস্থায় কাজ করেনি, মানে আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে গুপ্ত লুপ্ত সুপ্ত হয়ে কাজ করেনি। তো আমাদের ছেলেরা তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আইডেন্টিটি, বিএনপির আইডেন্টিটি নিয়ে মানে থাকার চেষ্টা করেছে, চিন্তা করেছে। এই ছেলেগুলো ক্লাস করতে পারেনি, এই ছেলে মেয়েরা হোস্টেলে থাকতে পারেনি, হলে থাকতে পারেনি। তো এর মধ্য দিয়ে যে একটা মানে সাংগঠনিক যে বিকাশ হয়, যেমন আমরা আমাদের সময়টা আমরা করতাম, তখন তো সব রাজনৈতিক ছাত্র সংগঠন কিন্তু আমরা একটা সহাবস্থানে নিয়ে যেতে থাকতাম।
তাই না? এবং সবাই মিলেই কিন্তু আমরা এর সাথে ছাত্র সংগঠনগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে আমরা ক্যাম্পাসে বিতাড়িত করে দিয়েছিলাম। তো ফলে আমাদের সংগঠনের বিকাশের ক্ষেত্রে বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর ছাত্র সংগঠনের বিকাশের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। কিন্তু এই সমস্যা 15.5 বছরের কথা বললেন না, এই 15.5 বছরও তো একেবারে স্ট্যাগনেন্ট অবস্থা ছিল। এটার কারণে তো মানে বিএনপির ছাত্র সংগঠন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকজ এই ছেলে মেয়েরা ওই গুপ্ত হওয়ার প্রবণতাটা মানে আত্মস্থ করতে পারেনি, এবং বলা যেতে পারে আমরা এটাকে এনকারেজ করিনি। কারণ চরিত্র একবার বিসর্জন দিলে, সেলফি একবার আওয়ামী লীগের সাথে তোলাতুলি করলে, এই যে এখনকার ছেলে মেয়েদের নিয়ে অনেক প্রশ্ন আসছে না? কেউ এই যে সার্জিসের কথা যদি বলে, তার এলাকার যে মন্ত্রী ছিল, রেলমন্ত্রী ছিল ভদ্রলোক নুরুল ইসলাম, তার সাথে তার পায়ের কাছে বসে মানে কত স্নেহ সান্নিধ্যের ছবি টবি তুলেছে তো এইভাবে তো আমাদের ছেলেমেয়েরা সার্ভাইভ করার মানে টিকে থাকার চেষ্টা করেনি আসলে। তারা মানে যতটুকু পেরেছে তারা ক্যাম্পাসে মারপিট খেয়েও তারা প্রতিরোধ গড়ার চেষ্টা করে যতদূর তাদের সামর্থ্য ছিল। এর মধ্যে অনেকে গুমের শিকার হয়েছে আমাদের মানে ছেলেমেয়েরা তো হয়েছে তো অনেকে। তো এই জন্য আমাদের ছাত্র সংগঠনটার যে কথা বলেন, একটা সেটব্যাক ঘটেছে, সেটা হচ্ছে ডিউ টু একটা অটোক্রেটিক রুল। আপনি দীর্ঘ সামরিক শাসন যদি থাকে এবং সেই সামরিক শাসক মানে সরু শাসক যদি থাকে বা সামরিক শাসক হোয়াট এভার যদি খুব রিপ্রেসিভ হয়, আপনি তো বামপন্থী ওই নকশালাইট রাজনীতি করেন না, গোপন রাজনীতি করেন। আপনি তার ভিতরে আপনি অস্ত্রযুদ্ধ করবেন, তারপর তাকে হটিয়ে আপনি ক্যাম্পাসে থাকবেন, সেটা তো সম্ভব না। আপনি কিছুক্ষণ আগে গ্লোবাল পার্সপেক্টিভের কথা বলছিলেন। আমি এই ইস্যুতে 2টা প্রশ্ন করে শেষ করবো, একটু ছোট্ট করে যদি উত্তর দেন। একটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে আপনি বলছিলেন অর্থনীতি বিপর্যস্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সেগুলো সরকার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ জিওগ্রাফিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, এবং সামনের দিনে এই যে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, এই পরাশক্তিগুলোর মধ্যে, তার মধ্যে বিশ্ব রাজনীতির টালমাটাল অবস্থা, একদিকে রাশিয়া ইউক্রেন, একদিকে ইসরায়েল গাজা, একদিকে ইরান ইউএসএ, বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে সবাই আবার বাংলাদেশকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, নানানভাবে উপকারও করতে চায়, নানা রকম বিপদেও ফেলতে চায়। এই সরকারের কাছে এইটা কত বড় চ্যালেঞ্জ, এবং এই গভর্নমেন্ট এটা ডিল করবে কিভাবে? একটা শুধু পয়েন্ট আপনাকে একটু মাথায় রাখি এই প্রশ্নে, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনাদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এটা একটা এই আলোচনাটা উত্তর দিতে গেলে আমি যেহেতু একসময় আমি আমার দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করেছি, তো তখন ওই দায়িত্ব পালনকালে স্বাভাবিকভাবেই আর আমি পেশাগতভাবে সাংবাদিকতা করি, আমার একটা কূটনৈতিক বিষয়ক পত্রিকাও ছিল অ্যাট দ্যাট টাইম, যদি শেখ হাসিনা আমলে এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো ওই কারণে আমার বিভিন্ন দূতাবাসগুলোতে আমার একটা যোগাযোগ ছিল, যাতায়াতও ছিল। তো কোনো একটি দেশের কূটনীতিক, এবং তিনি প্রবাবলি তিনি বোধহয় ডিফেন্সের দায়িত্ব ছিল, মানে ডিফেন্স অ্যাডভাইজার আর অ্যাটাশে বলতো এরকম, যাই হোক। তো তার সাথে বাংলাদেশ, আপনি যেটা বাংলাদেশের গুরুত্বের কথা বলছেন, তো আমি তার সামনে গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম এক সময়। আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার কাছে তোমার নিজের দেশের ভৌগোলিক গুরুত্ব কি মনে করো, কোন আসপেক্টে? তো আমি কিছু আলোচনা করলাম। এক পর্যায়ে বলে, তোমার দেশের অনেক ভৌগোলিক গুরুত্ব ছিল, তোমরা অনেক কিছু হারিয়ে ফেলেছো। এই যে ইন্ডিয়ার সাথে আমাদের অনেকগুলো চুক্তি হয়েছে, অনেকগুলো চুক্তি আমরা করেছি যেখানে এখন তো কিঞ্চিত পরিমাণ আছে, আপনার গায়ের স্যুট খুলে ফেলেছে, শার্ট খুলে ফেলেছে, প্যান্টও খুলে ফেলেছে, সামান্যটুকু একটু মানে লজ্জা ঢেকে আপনি আছেন। এতেই আপনার এত গুরুত্ব, কারণ আপনি আপনার অনেক জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স আপনি খুঁয়ে ফেলেছেন। ওই 15.5 বছর শাসনামলে আমরা অনেক কিছুই আমরা দিয়ে দিয়েছি ভারতকে। যদি ওই জিনিসগুলো না দিতাম, আপনি নিজেও জানেন কি চুক্তি হয়েছে, যদি এগুলো আমরা যদি না দিতাম, তাহলে আপনার ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আরও বেশি গুরুত্বপূর্ণ থাকতো। এখন তো খুব ছোট একটি জায়গা, যদিও মানে স্থান কাল পাত্র অনুযায়ী এটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সবসময় কিন্তু সব বিষয় কিন্তু গুরুত্ব থাকে না। এখনকার বিশ্ব রাজনীতিতে ইন্দো প্যাসিফিক একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং ইন্দো প্যাসিফিকের একটা অনেক বড় উইন্ডো বাংলাদেশ। রাইট। তো ফলে আমি যেটা বললাম যে গুরুত্ব বাংলাদেশে আরও বেশি হতে পারত, তারপরও যতটুকু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আপনার নিজের দেশের সভরেনিটি
এইটাকে তো আপনাকে রক্ষা করতে হবে। এটাকে তো কম্প্রোমাইজ করে আপনি আপনার মানে গুরুত্ব ধরে রাখতে পারবেন না, খুব ক্লিয়ার। তো যাই হোক, আমি যেটা মনে করি আমাদের যা মানে বিএনপির কথা যদি বলি, বিএনপি তো একটা মানে মুক্তিযোদ্ধার হাতে সৃষ্টি একটা রাজনৈতিক দল। যেই নেতা বলেছেন যে তিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছেন, তো তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তো সেই দলটা তো এখন দেশ পরিচালনা আছে এবং প্রেসিডেন্ট জিয়ার পুত্রই এখন দেশ পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন। সোজা কথা, তারেক রহমানের কথা বলছি। আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ বিএনপির শাসনেও নিরাপদ থাকবে। আমি বিশ্বাস করি তারেক রহমানের শাসনামলে বাংলাদেশ নিরাপদে থাকবে। বাংলাদেশ শৌর্য, বীর্য এবং তার সভরেন্টির যেই কি বলে আপনার যে এটা আমার যে আত্মসম্মান, যে মর্যাদাবোধটা, এটা আমরা মাথা উঁচু করে আমরা রাখতে সক্ষম হব। আপনি খলিলুর রহমানের কথা বলছিলেন। খলিলুর রহমান তখন মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে কিছু চুক্তি হয়েছে, নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটি হয়েছে, এটা রেসিপ্রোকাল ট্রেড চুক্তি হচ্ছে। এই চুক্তিটা না হলে অনেক বেশি ভালো হতে পারতো। আমি বিভিন্ন টকশোতে বলেছি যে নির্বাচনের 3 দিন আগে এই চুক্তিটা অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারতেন। কিন্তু তারা দাবি করেছে, পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন যে বিএনপি এবং জামায়াতের সাথে কথা হয়েছিল। না, মানে ডিটেল হয়তো আমি জানি না এক্স্যাক্টলি মানে তিনি কাদের সাথে কথা বলেছেন। আমি এক্স্যাক্টলি আমি জানি না, এটা আমার কাছে জানা নেই। হয়তো এটা হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা চুক্তি হতে যাচ্ছে, হয়তো তিনি কতটুকু জানিয়েছেন এটা যদি বলে থাকেন, দেখো আমাদের প্রতি তো 50% ট্যারিফ ইম্পোজ করছে, তো আমাদের এখন তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্টে যেতে পারি, তাহলে হয়তো আমাদের ট্যারিফটা আমরা 50% থেকে আমরা 19% বা 18% আমরা নামিয়ে আনতে পারি। এইটুক পর্যন্ত বিষয়টা অবহিত করেছে। কিন্তু বিএনপি আমি বিশ্বাস করতে চাই যে ডিটেইলটা যদি বিএনপি জানতো, নিশ্চয়ই বিএনপি ডিসকারেজ করতো। কিন্তু চুক্তিটা তো যে সরকারই করুক না কেন, আলটিমেটলি সিগনেটারি তো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সেই চুক্তিটা করেছে। এখন বিএনপি সরকারকে তো সেই চুক্তিটা, যদিও সেই চুক্তিতে ক্লজ আছে সেই চুক্তিটা রেটিফাই করার কিংবা অ্যামেন্ড করার দুই দেশের, কিন্তু এই চুক্তি, আপনি যে সভরেন্টির কথা বলছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা নির্বাচনের পর বলেছেন যে এই চুক্তিটা বাংলাদেশের সার্বভৌমের প্রতি একটা হুমকি। তৃতীয় দেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এক ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে, যুক্তরাষ্ট্রের এফডিআই এর সার্টিফিকেশন আমাদেরকে মেনে নিতে হবে, আমরা আলাদা করে কোনো এগ্রিকালচারাল প্রোডাক্টের প্রতি বাংলাদেশের নানান রকম সাবসিডি, প্রতিবন্ধকতা সেইগুলো তৈরি হয়েছে। ফলে যে সভরেন্টির কথা আপনি বলছেন বাংলাদেশ নিরাপদ থাকবে বিএনপির হাতে, সেই পার্সপেক্টিভে এই চুক্তিটার ভবিষ্যৎ কি ভেবে দেখবে আমাদের সরকারের তরফ থেকে? সরকারের ওয়ান অফ দি স্পোক্স পারসন তিনি যেটা বলেছেন, আমি আপনার মতোই আমি স্টেটমেন্টটা দেখেছি। আমি তো আই এম নট এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আই এম নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ, বাট আমার দল সরকারের প্রতিনিধিত্ব করছেন। সত্য, সরকারের একজন উপদেষ্টা তিনি পাবলিকলি যেটা বলেছেন যে গভর্নমেন্ট উইল রিভিউ দ্য হোল এগ্রিমেন্ট। আমি আশ্বস্ত হতে চাই যে গভর্নমেন্ট এটা রিভিউ করবেন এবং রিভিউ করার মধ্যে যদি জনগণের স্বার্থের প্রতিকূল যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে নিশ্চয়ই তারা ডিল করবেন, মানে কথা বলবেন প্রতিপক্ষের সাথে। আরেকটা শেষ প্রশ্ন করবো, আপনি যে চুক্তিগুলোর কথা বলছিলেন, ভারতের সাথে অনেকগুলো চুক্তির ফলে বাংলাদেশ তার গুরুত্ব হারিয়েছে, সেই চুক্তিগুলোকে এই সরকার বাতিল করবে? ওই যে আপনি বলছিলেন যে চুক্তিতে তো আলটিমেটলি রাষ্ট্রের করেছে এবং সেই চুক্তিগুলো বাতিল করার মতো কিংবা রিভিউ করবে কিনা করা উচিত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ভারতের সাথে অনেকগুলো আমি চুক্তির কথা শুনেছি, কিন্তু একটা চুক্তিও আমরা রিভিউ করতে দেখি নাই। না, এইগুলো করা উচিত, আমি মনে করি করা উচিত। আমি কিন্তু এটাও বলতে চাই যে ভারতের সাথে আপনি নিঃসন্দেহে মানে অযাচিতভাবে আপনি বৈরী সম্পর্ক স্থাপন করার কোনো কারণ নেই। আমি যেটা বলতে, আমার কথা যে আমার পেঁয়াজ আছে, আমি উল্টো করে বলছি, তোমার পেঁয়াজ নেই, আমার সারপ্লাস আছে, আমি তোমাকে পেঁয়াজ দেব, ঠিক আছে? আমার পানি যদি সারপ্লাস থাকে আমি তোমাকে পানিও দেব, আমি তোমার সাথে সব কিছুই তোমাকে সহযোগিতা করি। এটি তো প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক হওয়া উচিত। আমি প্রতিবেশীর সাথে তো আমি বৈরী আচরণ করতে চাই না, বাট অ্যাট দ্য সেম টাইম নট অ্যাট দ্য কস্ট অফ মাই ইন্টারেস্ট, সার্টেনলি নট অ্যাট দ্য কস্ট অফ মাই এক্সিস্টেন্স। আমার স্বার্থ এবং আমার অস্তিত্ব বিপন্ন হতে পারে এমন কোনো চুক্তি তো আমি নিশ্চয়ই তোমার সাথে কন্টিনিউ করব না, বা আমি সাপোর্ট করব না। সেটা ইন্ডিয়া হোক, সেটা নেপাল হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, হোয়াট এভার, ইভেন চীন, সেটা নিশ্চয়ই মানে
করা, রাজনীতি করা মানে তো জনগণের জন্য কাজ করা, রাজনীতি করা মানে তো দেশের জন্য কাজ করা। এরকম একটা এত বড় একটা পবিত্র কাজ করতে এসে সোজা কথা আমার নিজের পার্সোনাল মন্ত্রিত্ব করা, একটা এমপিগিরি করার মধ্য দিয়ে আমি একটা পবিত্র কাজের ব্রত নিয়েছি, মানে রাজনীতি করার কথা বলছি, সেই ব্রতটা গ্রহণ করে আমি আমার দেশকে বিপন্ন করব, জনগণকে বিপন্ন করব, তাহলে তো জিনিসটা পবিত্র থাকলো না, এটা তো অপবিত্র হয়ে গেল, আমি তো গুনাহগার হয়ে গেলাম রে ভাই। তো এইখান থেকে নিশ্চয়ই আমরা মুক্ত থাকার চেষ্টা করব। আমি একটু শেষ করি। আপনি দীর্ঘদিন বিএনপি রাজনীতি করছেন, ছাত্র দলের সভাপতিত্ব করেছেন, ছাত্র দলের সভাপতি ছিলেন। এই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনী প্রচারণাও চালাতে দেখা গেছে। শেষ পর্যন্ত আপনি নমিনেশনটি পেলেন না কেন? এটার অ্যাটলিস্ট দুটো কারণ আমি আপনাকে উল্লেখ করতে পারি। দুটো কারণ, মানে মানে অংশগ্রহণ করতে পারলাম না বা পার্লামেন্ট আমাকে দেখতে পেলেন নাই, তাই তো বিষয়টা। দুটো, আমি অ্যাটলিস্ট দুটো কারণ আপনাকে বলবো, যে কারণ অ্যাটলিস্ট দুটো কারণ আরো অনেক আছে হয়তো, আমি এক্সপ্লোর করার চেষ্টা করি, বাট আমি দুটো কারণে সীমাবদ্ধ থাকার চেষ্টা করেছি। প্রথমটা হচ্ছে যে আমার পার্টি বোধহয় আমাকে খুব উপযুক্ত মনে করেনি, খুব ক্লিয়ার। এ ব্যাপারে আমার কোনো মানে রিগ্রেট নাই। আমার পার্টি আমাকে উপযুক্ত করতে নাও পারে, চয়েস তো পার্টির নাকি। তারা হয়তো মনে করতে পারে যে না, আমি হয়তো যাদেরকে বিবেচনা করেছেন, যাকে বিবেচনা করেছেন, তিনি আমার চেয়ে অনেক বেশি উপযুক্ত, আমাকে উপযুক্ত করেন, আমি উপযুক্ত মনে করেননি। আমার পার্টির সিদ্ধান্তের প্রতি আমি রেসপেক্টফুল। দ্বিতীয় যে কারণটি, দ্বিতীয় না, ওটাই আমার কাছে প্রধান কারণ, আমি খুবই ফান্ডামেন্টালি একজন সিরিয়াস বিলিভার। মানে আমি আমার মাবুদ, আমার আল্লাহ, আমার প্রভু, তার ফয়সালে বিশ্বাস করি। আমি মনে করি আমার প্রভু এটার মানে এই মুহূর্তে আমি পার্লামেন্টের এমপি হই, মানে হয়তো অলরেডি টাইম তো পার হয়ে গেছে, 12 ফেব্রুয়ারি না, 12 ফেব্রুয়ারি তারিখে আমি এমপি হইতে, তো আমার মাবুদ আমার জন্য ডিসাইড করেননি। এক, তৃতীয় আরেকটা কারণ, দুটো বলছিলাম না, এর মধ্যে ইতিমধ্যে আপনার কথা বলতে যে আমার আরেকটা মানে কারণ মনে হলো, সেটা হচ্ছে হয়তো আমার মাবুদ এর চেয়েও অনেক বেশি উত্তম পুরস্কার আমার জন্য রেখেছেন, এর চেয়ে অনেক বেশি উত্তম মঙ্গলজনক পুরস্কার আমার জন্য রেখেছেন, দেশের জন্য রেখেছেন, যে আমি আমার দেশকে এর চেয়ে অনেক বেশি সার্ভ করতে পারবো, আমার জন্য অনেক বেশি কল্যাণ করবে, অনেক বেশি মর্যাদাকর হবে। আল্লাহ ভালো জানেন যে তিনি আমার জন্য কি উত্তম ফয়সালা রেখেছেন, আমি তার ফয়সালায় বিশ্বাস করি। 5 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমি নিঃসন্দেহে আমার বাংলাদেশ একটা সমৃদ্ধ রাষ্ট্র, মাথা উঁচু করার মতো রাষ্ট্র। বাংলাদেশকে নিয়ে আমাদের ছেলেমেয়েরা গর্ব করবে। 5 বছর পরে যারা এখন আরও বড় হবে, ছোটরা আরও বড় হবে, এই দেশটাকে তারা গর্ব করবে, পাসপোর্টটা নিয়ে গর্ব, যে আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশটা ওই জায়গায় দেখতে চাই, আমার দেশটাকে ওই জায়গায় দেখতে চাই, সত্যি কথা। এবং আমি শুধু ওই জায়গায় যদি বেঁচেও থাকি, আল্লাহ যদি হায়াতে রাখেন, তাহলে আমি এই বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমি বেঁচে থাকতে চাই, এবং একজন গর্বিত নাগরিক হিসেবে মরতেও চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বিষয়ে কথা হলো, এবং আপনি যেটি প্রত্যাশা করছেন সামনে হয়তো আরও অনেক বড় দেশকে সার্ভ করার মতো জায়গায় আপনাকে হয়তো দেখা যাবে ইনশাআল্লাহ। সেই আপনার প্রতি অভিনন্দন থাকলো। আপনার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ছাত্রদলের সাবেক সভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপনের সাথে। সার্বিক রাজনীতি নিয়ে নানান রকম মন্তব্য শুনলাম, তার প্রত্যাশাও শুনলাম, নানান রকম আলোচনা সমালোচনাও শুনলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। পডকাস্ট কথা চলুক।